উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা লাইভ দেখছেন সকলকেই শুরুতে স্বাগত জানাচ্ছি। আজকে আন্তর্জাতিক যুব দিবস, বিশ্ব মানবতা দিবস এবং রোহিঙ্গা কমিউনিকেশন ডে উপলক্ষে হাট রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। আমরা সেই ওয়েবিনারে আজকে কিছু গুরুত্বপূর্ণ অতিথিদের পেয়েছি যারা আমাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করবেন। আজকের ওয়েবিনারের মূলত টাইটেল হচ্ছে মেমোরি অফ দ্য রোহিঙ্গা ক্রাইসিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাকাউন্টেবিলিটি, সাস্টেনেবল ফিউচার অ্যান্ড গ্লোবাল সলিডারিটি থ্রু ইউথ অ্যান্ড উইমেন লিডার্স। মূলত 2026 সালে এসে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব, জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি এবং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা এক জটিল সন্ধিক্ষণে রয়েছে। একদিকে আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা কমিউনিকেশন ডে, বিশ্ব মানবিকতা দিবস এবং আন্তর্জাতিক যুব দিবস পালিত হচ্ছে, অন্যদিকে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী প্রতিদিন বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। মাদক, চোরাচালান, খুন, অপহরণ এবং পরিবেশগত অবক্ষয়ের কারণে স্থানীয়দের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই বাস্তবতায় মানবিকতার সাথে স্থানীয় নিরাপত্তা, জলবায়ু অভিবাসন, যুব নারীর কার্যকর নেতৃত্ব এবং আন্তর্জাতিক কূটনীতির ভারসাম্য রক্ষা সময়ের দাবি। আজকে আমাদের ওয়েবিনারের মূল উদ্দেশ্য হলো রোহিঙ্গা সংকটের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ এবং মানবিক দায়বদ্ধতা মূল্যায়ন করা, কক্সবাজারের রোহিঙ্গা সংকটের কারণে তৈরি হওয়া জলবায়ুর দুর্বলতা, পরিবেশগত বিপর্যয় এবং স্থানীয় জনগোষ্ঠীর উপরের প্রভাব বিশ্লেষণ করা, নিরাপত্তা সংকট, অপরাধ, মাদক, অপহরণ এবং হোস্ট কমিউনিটির টিকে থাকার লড়াইয়ে আলোচনা করা, রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ, এনজিওগুলোর ভূমিকা এবং জাতীয় বা কূটনৈতিক সীমাবদ্ধতা চিহ্নিত করা, রোহিঙ্গা সংকট উত্তরণে এবং আগামীর নীতি নির্ধারণে যুব নারীর নেতৃত্বকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়গুলো নির্ধারণ করা। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে আমি আজকের অতিথিদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের হাট রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজিত যে ওয়েবিনার, সেই ওয়েবিনারে আমাদের সাথে সংযুক্ত আছেন জি, আমাকে কি শোনা যাচ্ছে? একটু বলবেন আমাকে। জি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, তার জন্য দুঃখ প্রকাশ করছি। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আপনাদের সাথে আমাদের আজকের অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকের ওয়েবিনারে সংযুক্ত রয়েছেন জনাব নুরুল মুস্তফা কামাল জাফরি, দা ডিপ্লোম্যাটিকার সম্পাদক। মূলত কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং ভূ রাজনীতি নিয়ে তার সুদীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি রোহিঙ্গা সংকটের কূটনৈতিক মারপ্যাচ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে বিশেষজ্ঞ। আমাদের সাথে আরো রয়েছেন হাকিমুন্নেসা বাপ্পি, উইডোয়ের প্রধান নির্বাহী এবং একজন নারী অধিকার কর্মী।
তিনি নারী নেতৃত্ব এবং সমাজ গঠনে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। আমাদের সাথে রয়েছেন জনাব কামরুল হাসান মিনার, কলামিস্ট এবং মানবিক কর্মী, যিনি বাংলাদেশ বায়োডিভার্সিটি কনজারভেশন যিনি বিবিসিএফ এর কক্সবাজার জেলা সম্পাদক। তিনি স্থানীয় জনগণের অধিকার, পরিবেশ এবং চলমান সংকটের বহুমুখী দিক নিয়ে নিয়মিত কলাম ধরেন। আমাদের সাথে রয়েছেন একজন তরুণ তুর্কি, যিনি কক্সবাজারের এবং বাংলাদেশের জলবায়ুর ন্যায় বিচার আন্দোলনের প্রবক্তা এবং ক্লাইমেট জাস্টিস বাংলাদেশের প্রধান নির্বাহী জনাব জাভেদ নূর-শান্ত। আমাদের সাথে রয়েছেন ফায়েজুল্লাহ আল ফাহিম, হার্টের চেয়ারপারসন, যিনি মূলত যুব নেতৃত্ব এবং সংগঠনের সামগ্রিক দিক নির্দেশনায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সাথে মডারেটর হিসেবে রয়েছি। আমি মঈনুদ্দিন রাকিব, ডিরেক্টর, হার্ট রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি। আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের ওয়েবিনারের মূল প্রসঙ্গে যাব। তাই শুরুতেই আমরা আমাদের আজকের অতিথি জনাব নুরুল মুস্তাফা কামাল জাফরি ওনার কাছে যাব এবং আমরা জনাব নুরুল মুস্তাফা কামাল জাফরি, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি ভাই, লাউড এন্ড ক্লিয়ার। আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, আমরা শুনতে পাচ্ছি। জনাব, আপনার কাছে আমরা জানতে চাইবো মূলত বাংলাদেশ এই যে রোহিঙ্গা কনভেনশনের স্বাক্ষরকারী দেশ না হওয়া সত্ত্বেও মানবিক কারণে তাদের বড় আশ্রয় দিয়েছে। কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই অবস্থানকে কিভাবে আসলে মূল্যায়ন করা হয়, আপনি একটু আমাদেরকে জানাবেন। জি। আপনাকে অনেক ধন্যবাদ এবং একই সাথে আয়োজক সংস্থা হার্ট রুরাল ডেভেলপমেন্ট সোসাইটিকেও অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি আয়োজন করার জন্য। আমার যে টপিকটা, এটা আমাকে দেওয়ার জন্য আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই হার্ট রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্মানিত এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং ফাউন্ডার জুবায়ের মাহমুদ ভাইকে, এবং একই সাথে আমার যারা সহ আলোচক রয়েছেন আমি তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং তাদের সাথে একসাথে আলোচনা করতে পেরে আমি খুব কৃতজ্ঞ বোধ করছি। আমার টকিং পয়েন্ট আমি দাঁড় করিয়েছি তিনটা বিষয়ে। প্রথমত হচ্ছে হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসি, মানবিক কূটনীতি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনস মেনটেন করে আমরা হিউম্যানিটেরিয়ান মেকানিজমটাকে কিভাবে ডেভেলপ করছি, এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে রোহিঙ্গা রিপাট্রিয়েশনের ক্ষেত্রে আমাদের বাধাগুলো কোথায়, এবং মিয়ানমারের কিংবা মালয়েশিয়ার মতো দেশগুলোর সাথে আমরা কিভাবে কাজ করতে পারি। এর বাইরে আমি অপশনাল একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান যে কোঅর্ডিনেশন মেকানিজম আছে সেখানে পলিটিক্যাল লিডারশিপের এনগেজমেন্ট, এই বিষয়টা নিয়েও আমি একটু কথা বলবো। প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসি। আমরা জানি হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসি বা মানবিক কূটনীতি সবসময় একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস, অথবা খুবই স্পেশালি সেন্সেশনাল বা সেন্সিটিভ জিনিস। এই জায়গায় বাংলাদেশ সরকার রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস বা এফডিএমএন ক্রাইসিস শুরু হওয়ার পর থেকে আমরা যেভাবে ভূমিকা নিতে পারার কথা সেটা বাংলাদেশ নিতে পারেনি। এটা একটা বড় একটা আমাদের দুর্বলতা ছিল। সেটার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথম একটা কারণ হতে পারে যখন রোহিঙ্গা ইনফ্লাক্স শুরু হয়, when they started coming down to Bangladesh, যখন refugees started pouring into the country, so বাংলাদেশে এর আগে আমাদের ক্যাপাসিটি বিল্ড ততটা হয়নি। হ্যাভিং সেড দ্যাট, এর আগে থেকে রোহিঙ্গা রেফিউজিরা এখানে ছিল। ইটস এ 4 decades
crisis or more than 4 decades crisis, but anyhow pre-existing রোহিঙ্গা রেফিউজি থাকা সত্ত্বেও যে লোকাল ক্যাপাসিটি বিল্ড হওয়ার কথা সেই লোকাল ক্যাপাসিটি বিল্ড হয়নি বলে নতুন যে ইনফ্লাক্সটা শুরু হলো সেই ইনফ্লাক্স ম্যানেজ করতে গিয়ে আমরা কাইন্ড অফ পারপ্লেক্সড হয়েছে। হ্যাঁ, এটা ট্রু যে লাকিলি তখন আমাদের বাংলাদেশ আর্মির কিছু এক্সপেরিয়েন্স ছিল, যেহেতু বাংলাদেশ আর্মির অনেক সদস্য বিভিন্ন ফরেন মিশনে কাজ করেছে, যেখানে বেশিরভাগ মিশনগুলো ছিল পিস কিপিং মিশন। সেখানে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লোকাল সামান্য যে ক্যাপাসিটি টুকু ছিল সেটাকে ভরসা করে মূলত স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততার মাধ্যমে আমরা রেফিউজি ক্রাইসিসটা প্রথম ধাক্কাটা আমরা সামলেছি, বাট ইট ওয়াজ নট ম্যানেজড ইন এ এক্সপার্টাইজড ওয়ে। ফলে দেয়ার ওয়ার a huge flood of expatriates from different corners of the world, and they brought different ideas, এবং এই আইডিয়াস গুলো took more than many months and years to take a shape. ফলে যেটা হয়েছে, এই যে ফরেন স্ট্রেঞ্জ মেকানিজম গুলো এখানে তারা প্রয়োগ করেছে, এটার ফলে আমাদের লোকাল অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয়েছে, আমি সেদিকে যাব না। বাট আমি বলতে চাচ্ছি যে তখন আমরা হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসিতে আমাদের ফেলিওরটা ছিল যে প্রথমত আমরা এক্সপার্ট গ্রো করতে পারিনি ইউজিং দ্য ক্রাইসিস, এবং আমাদের কোনো ইন্টারনাল অথবা ক্রস বর্ডার ইভ্যালুয়েশন ছিল না। ইফ দেয়ার ইজ এন ইনফ্লাক্স হ্যাপেন্স all on a sudden, what we will do, what we will uh, do in terms of managing, in terms of handling the situation, in terms of creating leadership and creating a contingency plan, সেটা আমাদের ছিল না। সো এই যে ক্রস বর্ডার সিচুয়েশন অ্যানালিসিস আমাদের ছিল না, এবং একই সাথে আমাদের বর্ডার ওই পারের যে রেগুলার সিচুয়েশন অ্যানালিসিস সেটা ছিল না। ফলে আমরা কোনো কন্টিনজেন্সি প্ল্যান ছিল না, আমাদের মধ্যে লিডারশিপ গ্রো হয়নি। অল অন এ সাডেন সাম পিপল জাস্ট poured into the country, and Bangladesh Army took some kind of lead, political leadership. They just rushed into the situation to bring foods and shelter and everything. Among local community, they just opened their doors and hearts and their ghettos, everything they have opened, their even their fridges, সবকিছু ইনক্লুডিং তাদের গোলাঘর। সো ফলে আমরা ইন্টারন্যাশনাল স্টেজে প্রথম ধাক্কায় শুধুমাত্র ফান্ড এপিল করা ছাড়া আমরা কিন্তু কিছুই করতে পারিনি। উই ফেইল টু মার্কেট দ্য সিচুয়েশন। একই সাথে আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন, G2G রিলেশনশিপ যেখানে যেখানে রয়েছে, অর্থাৎ আমি বলছি যে আমাদের এম্বাসি থ্রু এম্বাসি যে রিলেশনশিপ গুলো রয়েছে সেগুলোকে আমরা কাজে লাগাতে পারিনি। ইন্টারন্যাশনাল এইড ওয়ার্কার্স বা ডোনার্স যারা রয়েছে তাদেরকে আমরা এনগেজ করতে পারিনি। আবার একই সাথে আমরা ইউএন মেকানিজমকে যেভাবে আমাদের লোকাল লিডারশিপকে ব্যবহার করে এনগেজ করতে পারার কথা সেটা আমরা পারিনি। নাও সেটা আমাদের তখনকার ক্রাইসিস। নাও এরপর যখন ক্রাইসিসটা স্টেবল হতে শুরু করলো, লাইক ইট ওয়াজ টেকিং সাম কাইন্ড অফ শেপ, 6 মাস, 1 বছর, 2 বছর পর আজকে যখন সেটা অর্ধযুগের চেয়ে বেশি হলো, তখনও কিন্তু আমরা এখনো আমাদের G2G যে রিলেশনশিপ গুলো আছে সেগুলোকে আমরা ইউজ করতে পারিনি। একই সাথে হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসির ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে ডোনার গুলোকে আমরা এনগেজ করতে পারিনি এবং তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারিনি। তৃতীয় যে ফেলিওর হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসির ক্ষেত্রে সেটা হচ্ছে
ইন্টারন্যাশনাল এইড এজেন্সিস সহ ইউএন মেকানিজমকে আমরা লোকালাইজেশনের জন্য কনভিন্স করতে পারিনি। আমাদের এইড লোকালাইজেশন যেভাবে হওয়ার কথা সেটা হয়নি, ফলে আহ, আশা করি এখানে বোধহয় কয়েকজন বক্তা আছেন যারা এইড লোকালাইজেশন নিয়ে কথা বলবো, আমি সেদিকে যাব না। বাট আমি বলতে চাচ্ছি যে আমরা গ্রান্ড বার্গেইনে যে রোলটা প্লে করার কথা, আমাদের ফরেন পলিসি যারা পলিসি মেকার রয়েছেন, ডিসিশন মেকার রয়েছেন, সেটা আমরা করে উঠতে পারিনি। আরেকটি বিষয় হচ্ছে হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসির ক্ষেত্রে আমরা এই রিফিউজি ক্রাইসিসের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে কনসেনসাস বিল্ডিং, এই কনসেনসাস বিল্ডিং আমরা করে উঠতে পারিনি। যদিও বা ইন্টারিম গভর্নমেন্টে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি এখানে কনফারেন্স হয়েছিল, হুইচ ইজ এ গ্র্যান্ড সাকসেস, বাট অন্যান্য দেশের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস গুলোকে তারা যেভাবে ইন্টারন্যাশনাল কনসেনসাস বিল্ডিং এর মাধ্যমে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা তুলে ধরতে পারে, আমরা সেরকম একটা ইন্টারন্যাশনাল কনসেনসাস বিল্ড করতে পারিনি। আমাদের আরো একটা ফেলিউর হচ্ছে যেমন অনেকগুলো দেশে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ম্যানেজ করার জন্য জাতিসংঘের স্পেসিফিক অপারেশন থাকে। যেমন আপনারা সবাই জানেন প্যালেস্টাইনে একটা অপারেশন আছে যেটার নাম ইউএন মর্নো বা মারেনো, এরকম একটা অপারেশন অলরেডি আছে। এরকম একটা অপারেশন থাকলে যেটা সুবিধা হয়, হ্যাভিং সেড দ্যাট, ওটা পিস কিপিং অপারেশন, বাট সেটাখানে হিউম্যানিটেরিয়ান অপারেশন সহ জড়িত। সেটা একটা আমাদের ক্রাইসিস ছিল। আমাদের আরেকটা ক্রাইসিস ছিল যে এই রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিসকে, যেহেতু আমরা ইউএন রেফিউজি কনভেনশনের 1950 এর সিগনেটারি কান্ট্রি না, ইন দ্যাট কেস সিগনেটারি কান্ট্রি না হওয়া সত্ত্বেও হাউ Rohingya refugees or FDMNs can be legally managed, what will be their legal status, এক্ষেত্রে কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বাংলাদেশ গভর্নমেন্ট এখনো আমরা প্রেজেন্ট করতে পারিনি, which kind of makes some hindrances in terms of marketing or promoting or international consensus building among the donors and countries and governments. এটা একটা আমাদের ফেলিউর। আরেকটা ফেলিউর হচ্ছে যে ইন্ট্রা গভর্নমেন্টাল প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, বিশেষ করে আমরা যদি বলি সার্ক, বিমস্টেক, যেটার বড় একটা পার্টনার হচ্ছে মিয়ানমার, আসিয়ান যে মেকানিজম গুলো রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক সহ যে ইন্ট্রা গভর্নমেন্টাল অর্গানাইজেশন গুলো রয়েছে, সেখানেও কিন্তু আমরা যে রোলটা প্লে করতে পারার কথা, রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিসকে যেভাবে প্রেজেন্ট করতে পারার কথা, সেটা আমরা পারিনি। এটা ছিল আমার হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসি রিলেটেড অ্যানালিসিস। দ্বিতীয় হচ্ছে রোহিঙ্গা রিপাট্রিয়েশনের ক্ষেত্রে আমাদের যে বাধাগুলো আর কি, সেগুলো নিয়ে অনেকেই আশা করে আলোচনা করবেন বা আলোচনা ক্রমে আসবে, বাট অ্যাজ পার মাই অ্যানালিসিস সেটা হচ্ছে রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিসের ক্ষেত্রে আমি বোধহয় আরেকটা পয়েন্ট মিস করেছি, সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালতে যে মামলাটা রয়েছে, সেই মামলাটা এটা নিজের গতিতে চলছে। সেখানে বাংলাদেশ সরকার যথেষ্ট শক্তিশালী ভূমিকা রেখেছে, কিন্তু সেখানের মেইন এজেন্ডা পয়েন্টে রিপ্যাট্রিয়েশনের বিষয়টা আমরা যথাযথভাবে তুলে ধরতে পারিনি, সেটা একটা বিষয়। নাও সেকেন্ড পয়েন্ট হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বা রিপাট্রিয়েশনের ক্ষেত্রে আমি মনে করি প্রথম বাধা হচ্ছে মিয়ানমার গভর্নমেন্টের যে হিস্ট্রিক্যাল কাইন্ড অফ ইনসমনিয়া অথবা অ্যালার্জি টু দ্য রোহিঙ্গা কমিউনিটিস, সেটা একটা বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে মিয়ানমার গভর্নমেন্ট ইটসেলফ ইজ ইন ক্রাইসিস। মিয়ানমার গভর্নমেন্ট নিজেই ক্রাইসিসের মধ্যে রয়েছে, সেখানে গৃহযুদ্ধ চলছে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার ইন্টারন্যাশনাল মিডিয়া সহ ইন্ট্রা গভর্নমেন্টাল অর্গানাইজেশন, ইউএন মেকানিজম সহ এইড এজেন্সি গুলোকে কাজে লাগিয়ে আমরা ডক্টর ইউনূস যে একটা প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাব সহ ভিন্ন কোনো প্রস্তাব এখনো উদ্ভাবন করতে পারেনি ফর দ্য ইউএন মেকানিজম এন্ড ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এইড এজেন্সিস এবং ইনক্লুডিং মিয়ানমার গভর্নমেন্ট।
আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি মনে করি রোহিঙ্গা রেফিউজিদের ডকুমেন্টেশন এবং আমাদের এখানকার যে কোঅর্ডিনেশন মেকানিজম, সেখানে মিয়ানমার গভর্নমেন্টকে যদি আমরা শুরু থেকে এনগেজ করতে পারতাম, দ্যাট এবং কোন একটা মেকানিজম যদি ডেভেলপ করে যদি মিয়ানমার গভর্নমেন্টকে এনগেজ করতে পারতাম রিফিউজি অথবা আমাদের এফডিএমএন কোঅর্ডিনেশন মেকানিজম, সেখানে যে সুবিধাটা হতো সেটা হচ্ছে যে they come to know how the documentation is happening, they come to know how the uh, uh, crisis or refugee crisis coordination mechanism অথবা response coordination mechanism is happening, and they come to know that যে they are people, তারা এখন বলছে 3 লাখ বা 5 লাখ বা এরকম, ফলে তারা তাদের লোকগুলোকে আইডেন্টিফাই করতে পারতো। এক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশ সরকারের আরো শক্তিশালী ভূমিকা নেওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ, I understand that there are জি challenges, জনাব, but if আমরা you keep আমরা talking, আমরা if you বুঝতে keep পেরেছি। communicating, if you হ্যাঁ, keep আমরা বুঝতে try to পেরেছি যে understand the আপনি other side, if you keep talking to the other side, if you listen to them, if you share your ideas with them, so একটা মেকানিজম তো বের হয়ে আসতোই এবং আসতেই পারে, and that will help জি জি to understand what is happening inside the camps and who are them, সেটা মিয়ানমার গভর্নমেন্টকে হেল্প করতো। সো সেক্ষেত্রে উই ক্যান জি create a kind of ownership of the Myanmar government. At the end of the day, these are their people, and one today or tomorrow they need to take them back, or these people must go back to their homeland. In that sense, আর একটা ক্রাইসিস আছে, যে সেটা হচ্ছে যে জি ক্যাম্পে জনাব, আমরা আমরা রোহিঙ্গা আপনার হ্যাঁ, আমরা রেফিউজিদের আপনার কাছে আবারও ফিরবো। ব্যাপারে অনেকগুলো আহ, রিউমার আছে, সেই রিউমার গুলোকে আমরা কিন্তু আহ, জনাব যেভাবে জাফরি, ডিফেন্ড আমাকে করতে পারার আমাকে কথা কি সেভাবে শুনতে আমরা পাচ্ছেন ডিফেন্ড আপনি? করতে পারিনি। আমি মনে করি যার কারণে মিয়ানমার গভর্নমেন্টের সাথে রোহিঙ্গা রেফিউজি কমিউনিটি কিংবা বাংলাদেশ গভর্নমেন্টের একটা দূরত্ব রয়েছে। জি আমরা বুঝতে পেরেছি আপনি আমি মনে শুরু করি থেকে দূরত্ব বলছিলেন আমাদের আসলে। রাখাটা বা ডিস্টেন্স মেনটেন করাটা ইটস নট এ সলিউশন। সলিউশন হচ্ছে আহ, যে আমরা যেন বুঝতে চেষ্টা করি যে হাউ the crisis can be solved, how these people can be migrated back to or repatriated back to their homeland, সেটা। সো সেই মডালিতে কাজ করার প্রয়োজন রয়েছে। সর্বশেষ জি জনাব পয়েন্ট নুরুল হচ্ছে মোস্তফা কামাল জাফরি, রোহিঙ্গা আমরা পিপল আমরা নিডস আপনার টু কাছে আপনার কাছে আবারও ফিরবো। আন্ডারস্ট্যান্ড দ্যাট দে নিড টু গো ব্যাক টু দেয়ার কান্ট্রি, এবং সেক্ষেত্রে এইড এজেন্সিস গুলোকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে, ইফ আই সে পজিটিভলি, এন্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার জি জি লাস্ট জি একটা আমরা হ্যাঁ অপশনাল আমরা শুনতে পেয়েছি, পয়েন্ট আমরা ছিল, আপনার কাছে আবারও সেটা ফিরবো। হচ্ছে আমাদের এনগেজমেন্ট অফ পলিটিক্যাল লিডারশিপ ইন টু ইন ম্যানেজিং দ্য রোহিঙ্গা ক্রাইসিস। আমি মনে করি আমাদের বাংলাদেশের যে ন্যাশনাল পলিটিক্যাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে গভর্নমেন্ট কিংবা পলিটিক্যাল লিডারশিপে যারা রয়েছেন তাদেরকে আমি মনে করি হিউম্যানিটেরিয়ান কোঅর্ডিনেশন মেকানিজমে তাদের এনগেজমেন্টটা খুবই জরুরি। হ্যাঁ, জরুরি যে প্রথমত হচ্ছে গ্র্যান্ড বার্গেইনের ভিত্তিতে লোকালাইজেশনের জন্য বা এইড লোকালাইজেশনের জন্য কিংবা আরো আরো বিষয়ের জন্য আমরা যতই যাই করি না কেন, পলিটিক্যাল লিডারশিপের কমিটমেন্ট, দেয়ার আন্ডারস্ট্যান্ডিং, দেয়ার সেন্সিটাইজেশন ইজ ইজ very important. Hey, so finally I sum up জাফরি, here, একটু sum up রেসপন্স here, করবেন। and I জি thank you একটু very রেসপন্স much, করবেন। আমরা and I আমরা wish that these আমরা Rohingya আমরা people এরপরের will go সেশনে back আপনার to কাছে their আবারও আসছি। homeland with একটু dignity and with safety. And also I wish grand success of Heart Rural Development Society for organizing these grand event. At the same time, I thank the moderator and the co-discussants. Thank you very much. Assalamu alaikum. Good night. জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি আসলে শুরু থেকে বলছিলেন আমাদের ক্যাপাসিটি গ্যাপ রয়েছে সব দিক থেকেই।
যার কারণে আমরা খুব বেশি যে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা পুরো আন্তর্জাতিক বিশ্বমণ্ডলে সেটি আমরা পারিনি। আমরা আপনার কাছে আবারও আসবো, তার আগে আমরা অন্য একজন অতিথির কাছে যাব। আমরা এখন যাব জনাব কামরুল হাসান মিনারের কাছে। আমরা তার কাছে জানতে চাইবো একজন কক্সবাজারের একজন সন্তান হিসেবে কক্সবাজারে খুন, অপহরণ এবং মাদকের আগ্রাসন যেভাবে বেড়েছে, কক্সবাজারের মানুষ বললে যেভাবে একজন নাগরিক হেনস্থার শিকার হচ্ছে এবং কক্সবাজারের মানুষ যেভাবে মাদকের ভয়ে, অপহরণের ভয়ে এবং খুন গুমের ভয়ে যেভাবে আতঙ্কে আছে, এই যে একজন ভুক্তভোগী হওয়া এবং এই যে মানবাধিকার রক্ষায় আসলে আপনি কি মনে করছেন আমাদের কক্সবাজারের তরুণ হিসেবে, কক্সবাজারের নাগরিক হিসেবে আমাদের কি করণীয়? আপনি একটু জানাবেন আমাদের। আর আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, আমরা প্রথম দিকে একটু সংক্ষিপ্ত আলোচনা করবো, এরপরে আমরা আবারও আপনাদের কাছে পৌঁছাবো এক একে করে। কাজেই একটু চেষ্টা করবেন যেন মডারেটরের কাছে একটু ইয়ে রাখার আর কি। জি, শুরু করতে পারেন। ধন্যবাদ রাকিব ভাই। এম আই অডিবল? আমাকে কি শোনা যাচ্ছে? মিনার, আপনি শুরু করবেন। জি, আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, আপনি বলুন। থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আসলে ধন্যবাদ এরকম একটি ওয়েবিনার আয়োজন করার জন্য। যারা সংশ্লিষ্ট আছেন সবার প্রতি আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে স্পেশালি হার্ট সোসাইটি এবং হচ্ছে যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি ওয়েবিনার আয়োজন করার জন্য। সো যে বিষয়টা আসলে আমাদের যে আগে যিনি আসলে বক্তব্য রেখেছেন বা আমাদের সমীপে কিছু বলেছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আসলে ওনার যে সার নির্যাস গুলো ছিল সেগুলো আসলে এটাই হচ্ছে আমার আজকের আলোচনার মূল বিষয়টুকু আমার মনে হয় আর কি। তবে ওই যে আপনি যে বিষয়টা আসলে উত্থাপন করেছেন যে মানে আমাদের রোহিঙ্গা ক্যাম্পের ভবিষ্যৎ বা এখানকার যে সিকিউরিটি যে ইস্যুটা, অ্যাকচুয়ালি যে জুবাইর ভাই যিনি হার্ট সোসাইটির কর্ণধার, আসলে উনিও তো একজন হোস্ট পার্সন, মানে ওনার বাড়ি ওইখানে, এবং হয়তো বা এখানে শান্ত আছেন বা আপনি আছেন, আপনারাই অ্যাকচুয়ালি আমাদের চেয়ে বেশি ভালো জানেন। তারপরে যেহেতু আমাকে বলেছেন, আমি ওদের সাথে যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছি একটা বিষয়, আসলে আমি যদি বলি আপনাদেরকে তাহলে হয়তো বা আপনারা একটু বুঝতে পারবেন। 2025 সালের আমাদের জেলা পুলিশ একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছিল আর কি আমাদেরকে। সেটা হচ্ছে 2025 সালে রোহিঙ্গা ক্যাম্পে 246 জন, 15 মাসে 246 জন অপহরণ হয়েছে। শুধুমাত্র এই চিত্রটা দেখলেই কিন্তু আমার মনে হয় আমাদের বোঝা উচিত উখিয়া টেকনাফের যে সিকিউরিটি ইস্যুটা কি অবস্থা, কি ভয়াবহ অবস্থা। এবং মাদক এবং অন্যান্য বিষয়গুলো আমরা যদি নাও বলি, শুধু জাস্ট একটা অপহরণের চিত্র যদি আমরা দেখি। এবং রিসেন্টলি আরেকটা জিনিস আমরা, এটা ন্যাশনাল নিউজ হয়েছে, 3 জন বিকাশ এজেন্টকে দিন দুপুরে রোহিঙ্গা এবং হোস্ট ডাকাত দল মিলে অপহরণ করেছে এবং টাকা নিয়ে গিয়েছে। অপহরণ না, বেসিক্যালি প্রকার অস্ত্রের মুখে টাকা দিয়ে গিয়েছে। সুতরাং আসলে সিকিউরিটি ইস্যুটা মানে এক্সপ্লেইন করার মতো আসলে কোনো ভাষা কোনো মানুষের আছে কিনা উকিয়া টেকনাফ নিয়ে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তবে আসলে দিন দিন আমাদের উকিয়া টেকনাফের মানুষজন যে পরিমাণ সিকিউরিটি থ্রেটের আন্ডার থ্রেটে আছে, এটা আসলে রাষ্ট্রের আরো বেশি এখানে তৎপর হওয়া উচিত। রাষ্ট্রের যে এজেন্সি গুলো আছে, যে সংস্থাগুলো আছে, সেগুলো আরো বেশি তৎপর হওয়া উচিত। যদিও বা বাংলাদেশ গভর্নমেন্ট রোহিঙ্গা আসার পর স্পেশাল ওখানে ফোর্সদেরকে ডিপ্লয় করেছে, এবিপিএন এর একটি বড় অংশ কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের চারপাশ ঘিরে রেখেছে, এবং হচ্ছে ওখানে আমাদের র্যাব আছে, আর্মি ইন্টেলিজেন্স কাজ করে, আবার অন্যান্য পুলিশ এজেন্সি ওইখানে কাজ করে। কিন্তু তারপরও আসলে সরকার আমাদের জনগণের রোহিঙ্গাদেরকে স্থান দিতে গিয়ে আমাদের স্থানীয় মানুষদের নিরাপত্তাটাকে আসলে বড় বিঘ্নিত করেছে বলে আমার মনে হয় আর কি। সুতরাং তবে রোহিঙ্গাদের বিষয়ে যে মানবিক চিন্তা, সেটা অবশ্যই আমাদের আছে, এবং কক্সবাজারবাসীর মানবিকতার উদাহরণ হচ্ছে রোহিঙ্গা মানুষরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে আসতে পেরেছিল এবং থাকতে পেরেছিল। প্রথমে আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যখন রোহিঙ্গারা কক্সবাজারে আসে 2017 সালে, তখন কিন্তু ফার্স্ট রেসপন্ডার ছিল আমাদের স্থানীয় মানুষজন।
স্থানীয় মানুষজন মানবিক ছিল বলে, মানবিক চিন্তা ভাবনার ছিল বলে তাদেরকে অ্যাকসেপ্ট করেছে এবং থাকার একটা স্থান করে দিয়েছে। পরে এনজিও আসছে, গভর্নমেন্ট এজেন্সি এখানে ইনভলভ হয়েছে, বড় আইএনজিও ইউএন এখানে আসছে এবং এটা একটা এখন সেট আপে আসছে। এটা এটা সত্যি, বাট স্থানীয়দের ভুলে গেলে আসলে চলবে না। এবং স্থানীয়দের যে সিকিউরিটি ইস্যুগুলো বর্তমানে প্রকট আকার ধারণ করেছে, এইটা নিয়ে গভর্নমেন্টের আরো বেশি কনসার্ন হওয়া উচিত বলে আমি মনে করি। অ্যাকচুয়ালি আমাকে কয়েকটা টপিকস জুবাইর ভাই আমাকে দিয়েছিল, আমি আসলে সে বিষয়ে যদি কথা বলতে চাই, আই থিঙ্ক সো আমাদের অত টাইম নেই, বাট আমি সর্বশেষ আমি যে বিষয়টা বলতে চাই, 23.6 বর্গ কিলোমিটারে 2025 সালের আমাদের ডাটা অনুযায়ী প্রায় 12 লক্ষ আপ যে রোহিঙ্গা জনগোষ্ঠী যে বসবাস করছে, এই রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে যারা তৎপরতা চালায়, এমন না যে রোহিঙ্গারা সবাই খারাপ। ওইখানে একটা জাস্ট আমি যদি বলি সেটা বিলো 10,000, সেটা বাংলাদেশের মানুষ যারা আছে, বাংলাদেশে যদি আমরা হিসাব করি সেখানেও কিন্তু অনেক অপরাধী আছে, এটা স্বাভাবিক। একটা জনগোষ্ঠীর মধ্যে অপরাধী থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু রোহিঙ্গাদের যে মুষ্টিমেয় অপরাধী আছে তাদেরকে নজরদারিতে এনে এবং আমাদের স্থানীয় যে উকিয়া টেকনাফের সারাউন্ডিং রোহিঙ্গা ক্যাম্পের যে লোকাল পিপল গুলো আছে, লোকাল যে গ্রামগুলো আছে, সেগুলোকে আরো একটু কমিউনিটি পুলিশিং করে ওখানে, এবং রোহিঙ্গাদের যারা সশস্ত্র গোষ্ঠীর সাথে জড়িত এবং যারা সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত, অর্থায়ন করে, এদেরকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি এবং এটা নিয়ে যদি একটা প্ল্যান করে গভর্নমেন্টের পক্ষ থেকে, আমি মনে করি আমাদের যে সিকিউরিটি ইস্যুটা আছে সেটা কিছুটা হলেও আমরা কন্ট্রোল করতে পারবো। ধন্যবাদ রাকিব ভাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আসলে পয়েন্ট নিয়ে আলোচনা করছিলেন। আপনি বলছিলেন যেন স্থানীয় দিক থেকে আরেকটু নজরদারিতে আনা হয়, কমিউনিটি পুলিশিং, এবং প্রশাসন যাতে আরেকটু এখানে চেকপোস্ট কিংবা ক্যাম্প স্থাপন করে হলেও এই ব্যাপারগুলোতে যাতে আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করেন, সেটাই বলছিলেন। আমরা ঠিক এই মুহূর্তে যাব আরেকজন অতিথির কাছে, যিনি একজন নারী অধিকার কর্মী এবং নারী নেত্রী, যিনি কাজ করছেন নারীদের অধিকার আদায়ে এবং সমাজে নারীদের যে একটা অগ্রণী ভূমিকা সেটির একটা স্পষ্ট রূপরেখা দাঁড় করাতে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা এখন চলে যাচ্ছি হাকিমুন্নেসা বাপ্পির কাছে, যিনি উইডোর নির্বাহী পরিচালক এবং একজন নারী নেত্রী। আমরা তার কাছে মূলত জানতে চাইবো রোহিঙ্গা ক্যাম্প এবং স্থানীয় হোস্ট কমিউনিটির এই যে একটা জটিল একটা সংকট, এই সংকটের নারী এবং শিশুদের সুরক্ষায় নারী নেতৃত্বের সম্পৃক্ততা কিভাবে বাড়াবো অথবা বাড়ানো উচিত বলে আপনি মনে করেন কিনা? জনাব হাকিমুন্নেসা বাপ্পি। ধন্যবাদ মডারেটর আর আমার সম্মানিত উপস্থিত আর যারা ফেসবুক লাইভে আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসলে আমাকে খুব জটিল একটা প্রশ্ন করা হয়েছে নারী এবং শিশুদের নিয়ে। রোহিঙ্গা ক্যাম্প বলেন আর হোস্ট কমিউনিটি বলেন, সবসময় কিন্তু ভালনারেবল হয় নারী এবং শিশুরাই। আমাদের এই যে রোহিঙ্গা কন্টেস্টে নিয়ে আমাদের এটা ভৌগোলিক এবং আপনার মানবিক বিপর্যয় হিসেবে নিলে হবে না, এটা একটি মূলত জেন্ডার ক্রাইসিস সমস্যা, যেটা আমি নারী হিসেবে মনে করি। তো আরেকটা সমস্যা হচ্ছে আমরা সুরক্ষার অভাব ও সহিংসতা দৈনন্দিন যেভাবে বাস্তবতা হারে বাড়ছে, আর নারীদেরকে আমরা সবসময় ভিকটিম, তারপর আপনার সহায়তার গ্রহীতা হিসেবে দেখি। কেন আমরা এই চোখে দেখবো? ওদেরকে আমরা একজন জেন্ডার হিসেবে বিবেচনা করতে পারি। যখন আমরা ওনাদেরকে ভিকটিম বা সহায়তার গ্রহীতা হিসেবে দেখি, তখন নারীদের একটু মূল্যায়নটা কেমন জানি মনে হয় নিম্ন পর্যায়ে চলে যায়। তো আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে নারী ও শিশু সুরক্ষা। আসলে নারী ও শিশু সুরক্ষার একমাত্র চাবিকাঠি হবে নারীদের সুরক্ষাকে আপনি অবজেক্ট হিসেবে না দেখে আমরা যদি তাদেরকে সাবজেক্টিভ একটা কান্ডারির মধ্যে রাখি, তাহলে মনে হয় আমাদের নারী এবং শিশুরা আসলে যে একটা সুরক্ষা পর্যায়ে যাবে, এটা কিছুটা লাঘব হবে। আর সবসময় দেখা যায় আমাদের নারীরা সবসময় ভালনারেবল থাকে। কেন? কার কারণে থাকে? পুরুষ শাসিত সমাজে আমরা নারীরা ভালনারেবল হওয়ার মূল কারণ হচ্ছে আমরা যে একটা
পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষরা সবকিছু করবে, নারীরা পারবে না, এই জটিলতা থেকে আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে। যখন রোহিঙ্গা ক্যাম্পে দেখা যায়, ক্যাম্পের মধ্যে কিন্তু একটা পুরুষতান্ত্রিক ব্যবস্থা কাজ করে, মানে ক্যাম্পের বাহিরে যাওয়া যাবে না, ঘরের বাহিরে যাওয়া যাবে না। আসলে এই সব কিছু থেকে যদি আমরা বের করে এনে হোস্ট কমিউনিটি এবং রোহিঙ্গা নারীদের মধ্যে যদি একটা ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারি, তাদের সাথে প্রতিনিয়ত যদি আমরা কোনো একটা ধরনের অ্যাওয়ারনেস সেশন, বিভিন্ন ধরনের আপনার কমিউনিকেশন বিল্ড আপ করতে পারি, তখন দেখা যায় যে কি নারীরা নারীদেরকে যখন চিনবে, এক একজন নারী এক একজনকে একটা কাজে সহযোগিতা করতে পারে। আর নারী নেতৃত্ব বাড়াতে গেলে আমাদের, আমি সংখ্যার দিক দিয়ে বাড়াতে বলবো না, আমরা কিন্তু কাউন্টেবিলিটি হিসেব করলে হবে না, আমাদের যে ধরনের ওদের দায় দায়িত্ব ওই দিক দিয়ে বাড়াতে হবে। আমরা কি আদৌ কখনো একটা সেমিনার, কখনো যখন আমরা সিদ্ধান্ত নিই, তখন কি টেবিলে আসলে নারীদেরকে রাখা হয়? হয় না। আপনার 100 জনের মধ্যে যদি 80 জন পুরুষ থাকে, 20 জন নারী থাকে, আমাদের এগুলা থেকে বের হয়ে আসতে হবে। আমরা যখন আপনার 100 জনে 50% নারী থাকবে, 50% পুরুষ থাকবে, তখন দেখবো যে কি আমাদের নারীদের যে একটা আপনার দায়িত্ব কর্তব্য, অথবা সমাজে শিশু বলেন পুরুষ বলেন সবার প্রতি যে ধরনের একটা দায়িত্ব কর্তব্য আছে, ওইটা কিন্তু আরো এগিয়ে যাবে। তো আবার অনেক সময় দেখা যায় আমরা একটা কিন্তু সামাজিক দায়বদ্ধতাও কিন্তু নারীদেরকে আটকিয়ে রাখি। কিন্তু কেন? সামাজিক দায়বদ্ধতার মধ্যে আমাদেরকে তো আটকিয়ে রাখাটা আসলে সম্ভব হবে না। ক্যাম্পে যখন দেখা যায় অনেক নারীরা কাজ করে, কিন্তু কাজের মধ্যে একটা সীমাবদ্ধ রেখা তৈরি করে দেওয়া হয়। ঠিক আছে, সীমাবদ্ধ রেখা তৈরি, এটা আমাদের সেফটি সিকিউরিটির জন্য, কিন্তু আমাদের সেফটি সিকিউরিটিটার নিরাপত্তা যেমন জোরদার করানো হবে, ঠিক তেমন তাদেরকে দায়িত্ব সিদ্ধান্ত গ্রহণেরটাও কিন্তু জোরালো ভাবে করা উচিত। আমরা যখন একটা নারী উচ্চ পর্যায়ে যখন কাজ করতে যাই, তখন আমাদেরকে ওই ধরনের পদ পদবি গুলাতে আসনে অধিষ্ঠ করা হয় না। কেন? আমরা নারী। আর দেখা যায় যখন আমরা হোস্ট হিসেব করতে গেলেও দেখা যায় কি আপনার হোস্টেলকে ক্যাম্পে কাজ করতে দিতে যেতে চায় না। কেন দিতে চায় না? তাদের সেফটি সিকিউরিটির অভাব অথবা সুরক্ষার অভাব। তো আমার প্রশ্নটা, আমাকে আজকে প্রশ্ন করা হয়েছে, তবু আমি আপনাদের কাছেও একটা প্রশ্ন ছুড়ে দিব। আসলে কেন নারীদেরকে কোনো ধরনের সিদ্ধান্তের টেবিলে নেওয়া হয় না? আমাদেরকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, বাট সিদ্ধান্ত যখন আপনার ওইটা কার্যক্রম হবে, তখন কিন্তু আমি কখনো সিদ্ধান্তের টেবিলে নারীদের দেখতে পাই না। কেন? আমাদের তো নারীদের সিদ্ধান্ত নেওয়ার মতানৈক্য থাকতে পারে। আর আরেকটা বিষয় উপলব্ধি করেছি, যে ওমেন লিড অর্গানাইজেশন গুলো আছে, যে আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদেরকে ডোনার তহবিল দেওয়া হয়, ওরা কিন্তু নারীদেরকে সরাসরি নারী ফান্ড দেখলে ওদেরকে দেয় না সরাসরি। কেন দেয় না? মানে উপর লেভেলের ওইটা পুরুষ না, আমরা নারী। তো আমাদের নারীদেরকে যখন আন্তর্জাতিক পর্যায়ে যদি ডোনার তহবিল যদি সমপর্যায়ে দেওয়া হয়, আমরা আরো কাজ করতে আগ্রহী। আমরা যখন কাজ করব, আমরা যখন ফিল্ডে যাব, আমাদের দেখে 5 জন নারীর পিছনে আরো 10 জন নারী এগিয়ে আসবে। কিন্তু আমরা মনে করি কি একজন নারী যদি প্রতিষ্ঠিত হয় তাইলে একার জন্য হবে। আসলে এটা ভুল ধারণা। আমাদের একজন নারী যদি সমাজের লড়ে যায়, পুরা পরিবার, সমাজ, স্বামী, বাচ্চা সবার জন্য লড়ে যায়, কিন্তু আমরা তাকে সাপোর্ট দিই না। আমরা তো একসাথে একজনকে নিয়ে যদি আগাই, তখন আমাদের সমাজ কখনো পরিবর্তন হবে না। আমাদের উচিত নারী পুরুষ একসাথে এগিয়ে যেতে হবে। একসাথে আমাদের নারীদের যে ধরনের একটা ডিসক্রিমিনেশন করা হয়, নারী বলে সমাজে যে ধরনের একটা আমাদেরকে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন করা হয়, এটা থেকে আসলে বের হয়ে আসতে হবে। আর খুদ আর ক্যাম্পেইন নারীদের সাথে যদি আমরা একটা ভালো একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে পারি, আমি মনে করি আমাদের যে একটা হোস্ট এবং কমিউনিটি এই ক্যাম্পের মধ্যে নারীদের মধ্যে যে একটা এখনো দূরত্ব সৃষ্টি হয়েছে, দূরত্ব আছে, ওইটা যদি কিছুটা লাঘব হয়, তাহলে আরো কিছু পজিটিভ চিন্তা ভাবনা হবে, আরো কিছু দেখা যাবে উদ্যমী নারী এগিয়ে আসবে, আরো আমাদের সমাজে নারীরা আরো বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ পাবে। তো আমার মতামত জনাব আকিমুল বাপ্পি, আমরা আপনার কথা শুনছিলাম, বুঝতে পেরেছি যে আপনি মূলত নারীদের আরো বেশি সুযোগ চাচ্ছিলেন, যে নারীদের যদি আরো একটু সুযোগ দেওয়া হয় আর যথার্থ সুযোগ যদি দেওয়া হয়, তাহলে নারীরাও এখানে অবদান রাখবে সমস্যা সমাধানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আবারও আসবো একটু পরে। আমরা এই মুহূর্তে আরেকজন অতিথির কাছে যেতে চাই। আমাদের সাথে রয়েছেন একজন জলবায়ু কর্মী, যিনি মূলত কক্সবাজার এবং বাংলাদেশের তরুণ একজন জলবায়ু কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন, লড়াই সংগ্রাম করছেন। আমরা যাচ্ছি জনাব জাভেদ নূর শান্ত, যিনি নির্বাহী পরিচালক ক্লাইমেট জাস্টিস বাংলাদেশের।
আমরা তার কাছে যাব এবং তার কাছে আমরা মূলত জানতে চাইবো যে কক্সবাজারের অতিরিক্ত জনসংখ্যার চাপে মূলত যে পাহাড় কাটা, বনাঞ্চল ধ্বংস এবং ভূগর্ভস্থ পানির উপর যে তীব্র চাপ আমরা সৃষ্টি করছি, যা মূলত এই অঞ্চলকে জলবায়ুর ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। আমরা সবাই জানি, একজন জলবায়ু ন্যায় বিচার কর্মী হিসেবে এই পরিবেশগত ক্ষতি এবং এর ফলে স্থানীয় জনগোষ্ঠীর উপর যে জলবায়ু অভিবাসন বা বাস্তুচ্যুতির ঝুঁকি তৈরি হয়, তাকে বৈশ্বিক জলবায়ু কাঠামোর আলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং এর আলোকে আমাদের আসলে কি করণীয় আপনি আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল গেস্ট যারা আছেন, অতিথি যারা আছেন, সবাইকে আমার সালাম। এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মিনার ভাইয়ার জনাব সাথে শান্তনুর, আমরা আপনাকে দেখতে পেলে ভালো লাগতো, আরো দর্শকরাও খুশি হতো যদি আপনাকে দেখতে পারতাম আর কি। আপনার কথাগুলো আর একটু, হ্যাঁ জি ধন্যবাদ। জি আপনি বলুন। আমাকে হয়তো একটু ভালোভাবে দেখা যাবে না, তবে আমি চেষ্টা করব যেভাবে দেখা যাচ্ছে না তার চেয়েও যাতে ভালো করে আমি সবাইকে বোঝাতে পারি। দেখা যাচ্ছে মিনার ভাইকে আমি বেশ ছোটবেলা থেকেই চিনি। মাঝেরঘাট মসজিদে অনেকবার এক কাতারে নামাজ পড়েছি, হয়তো ভাই আমাকে চিনবেন না। ভাইয়া খুব সম্ভবত সিবিআইউ ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন নুরসিয়াপুদের সাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাবেদ নূর শান্ত। আমি একজন তরুণ জলবায়ু অধিকার কর্মী। এক সময় আমি ফটোগ্রাফার ছিলাম, কাজ করেছি বিসিবির বিপিএল এর মতো প্ল্যাটফর্মে। হিস্ট্রির প্রথম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি কালচার নিয়ে কাজ করেছি কন্টেন্টের মাধ্যমে। যাই হোক, তো এরই ফাঁকে আমি কিভাবে যে পরিবেশ কর্মী হিসেবে ডাইভার্ট হলাম, এটার একটা অনেক বড় কারণ আছে। তার সবচেয়ে বড় কারণ হলো আমার শেকড়। আমার জন্ম হচ্ছে উপকূল অঞ্চল কক্সবাজারে। মিডিয়াকে যে শহরকে উপস্থাপন করা হয় আন্তর্জাতিকভাবে পর্যটন নগরী কক্সবাজার। তাহলে আমার শহরে ন্যাচারালি যে অ্যাডভান্টেজ আছে, কক্সবাজারে আমার ল্যান্ডস্কেপটা অনেক বিস্তৃত, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ার বালির মতো পর্যটন কেন্দ্রকেও আমি চ্যালেঞ্জ করতে পারি এমন সুযোগ সুবিধা, বা আমি এমন সমৃদ্ধশালী একটা দেশের অংশ হিসেবে আজকে এখানে উপস্থিত আর কি। আমি এখন যে দেশে বসবাস করছি, মিনার ভাই ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে উনি অবশ্যই ব্রিটিশ প্রচলিত আইন নিয়ে উনি প্র্যাকটিস করেছেন। আমাদের দেশে এই ভূখণ্ড ব্রিটিশ যখন আমাদের শাসন করছিলেন, তখন আমাদের এই ভূখণ্ডের নাম ছিল হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি। তো বেঙ্গল প্রেসিডেন্সি থাকা অবস্থায় এখানে রাষ্ট্রীয়ভাবে নানান ধরনের আইন তারা প্রণয়ন করেছে। তারা চাইলে উন্নয়নের নামে ভূমি অধিগ্রহণ আইন সেখানে ইউজ করতে পারছে। তো ভূমি অধিগ্রহণ আইন 1824, যেটি মূলত এখন সংশোধিত 2017। তো এখন আপনারা সবাই মনে করছেন হচ্ছে জলবায়ু পরিবর্তন একটি প্রাকৃতিক সমস্যা, কিন্তু আমি কাজ করতে গিয়ে আমি যা বুঝলাম, আমাদের ব্রিটিশ কলোনিয়াল এখনো তো চলমান, ব্রিটিশ শাসন আমলের পর থেকে হচ্ছে মূলত এখানে একটা দর্শন আছে যার নাম হচ্ছে উন্নয়ন দর্শন। তো এই উন্নয়ন দর্শনের যে কৌশল, এটি মূলত আমাদের শুধুমাত্র জলবায়ু পরিবর্তন নয়, জলবায়ু সংকটও নয়, আমার সমাজের যত ধরনের সমস্যা আছে সবকিছু একটি অপরটির সাথে রিলেভেন্ট হয়ে আমাদের সমাজের মধ্যে ভিজুয়াল হচ্ছে। তো একসাথে তো অনেক বড় সমস্যা হয় না, তো নানান ধরনের বিচ্ছিন্ন ঘটনা থেকে যে সমস্যাটি তৈরি হয় সেটি মূলত সামাজিক একটি অনেক বড় ধরনের ক্রাইসিসে আমরা রূপ নিতে দেখি। আপনার প্রশ্নটি যেন কি ছিল, যদি আরেকবার করতেন। জি, আমার প্রশ্ন ছিল আপনার কাছে, এই যে কক্সবাজারের অতিরিক্ত জনসংখ্যার চাপে পাহাড় কাটা হচ্ছে, বনাঞ্চল আমরা ধ্বংস করছি এবং ভূগর্ভস্থ যে পানির উৎস সেসবের উপর যে তীব্র একটি চাপ পড়ছে, যার মূলত এই অঞ্চলকে ঘিরে যে একটি ঝুঁকি তৈরি হচ্ছে এইসব কারণে, সেদিক থেকে আপনি একজন জলবায়ু কর্মী হিসেবে পরিবেশের ক্ষতি এবং এর ফলে আমাদের স্থানীয়দের যে ক্ষতি হবে, আমাদের কি বাস্তুচ্যুতির কোনো ঝুঁকি তৈরি হবে কিনা, জলবায়ু অভিবাসন সৃষ্টি হবে কিনা, পরিবেশগত কোনো ঝুঁকি তৈরি হবে কিনা, কতটুকু আসলে ঝুঁকিতে আমরা পড়তে যাচ্ছি সে ব্যাপারে আপনি জানাবেন। আচ্ছা, জি, আমি আপনাদের সাথে আজকের একটি ঘটনার বিবরণ দিয়ে উদাহরণটা দিতে চাই। রিসেন্টলি আপনারা কক্সবাজারে একটা ইস্যুস তৈরি হয়েছে কিনা দেখেছেন কিনা আমি জানি না, সুগন্ধায় হচ্ছে বালিয়াড়ের উপরে একটা রাস্তার নকশা তারা পারমিশন দেওয়া হয়েছে এলজিডি থেকে। তো
তো এখন দেখা যাচ্ছে জি জি, আমরা বিগত সবাই অবগত আছি। হ্যাঁ বিগত 3টা বছরে হচ্ছে 3টা রেজিম এসেছে। 24-এর 5 আগস্ট পরবর্তী আওয়ামী লীগ যাওয়ার পরে এখানে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে। ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারের উপরে দায়িত্ব হস্তক্ষেপ করেছে এবং বিএনপি আসার পরে তাদের একটি প্ল্যান ছিল। প্ল্যানটি হচ্ছে দেশে ও দশের মানে উপকৃত যাতে হয় সবাই। তো সেক্ষেত্রে হচ্ছে কক্সবাজারকে নিয়ে জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যানটা ছিল ঠিক এমন যে কক্সবাজারকে পর্যটন নগরী হিসেবে যদি আমি উপস্থাপন করতে যাই উন্নয়ন পরিকল্পনায়, আমাকে অবশ্যই প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করেই হচ্ছে কি করতে হবে, উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে। কিন্তু আজকে এই কক্সবাজারের যে উন্নয়ন পরিকল্পনার দৃশ্য, একদম বাস্তব উদাহরণ, গ্রাউন্ডে কি হচ্ছে আমার গ্রাউন্ডে দেখা যাচ্ছে, আমি সাস্টেনেবল ডেভেলপমেন্টের নামে আমি পর্যটনকে হাইলাইট করে আমি বাকি যে ইস্যুস গুলো আছে সেই ইস্যুস গুলোকে আমি হাইড করে ফেলছি। তাহলে আমার পরিকল্পনার সাথে আমার গ্রাউন্ডের রুটের যে সিস্টেম, এটা হচ্ছে টোটালি ইমব্যালেন্স হয়ে গেছে। তো আমি বিগত 30 বছরের যে পরিবর্তন দেখেছি কক্সবাজারে, তারও 90 বছর থেকে 100 বছর আগের যে পরিবর্তন হয়েছে এই ভূখণ্ডের মধ্যে, সেগুলো নিয়ে হচ্ছে কাজ করেছি, জানার চেষ্টা করেছি। আমাদের কক্সবাজারের পশ্চিম ভাগের দিকে হচ্ছে জমির পরিমাণ খুব বেশি বাড়তে শুরু করেছিল। বিগত 20 থেকে 30 বছরের মধ্যে এই জমির পরিমাণ কমতে শুরু করেছে। আসলে এর কারণটা কি? আমরা সবাই মনে করছি হচ্ছে সাগরের পানি বাড়ছে, আমরা হচ্ছে সাগরের মধ্যে ডুবে যাচ্ছি, বিষয়টা এরকম সবার মধ্যে। তো আমি সবচেয়ে প্রথমে যে বিষয়টাকে প্রায়োরিটি দিব সেটা হচ্ছে আমার সিস্টেম। এখন আমি যদি আমার সিস্টেম ঠিক না করে যদি আমি প্লাস্টিক পরিষ্কার করতে চাই, তাহলে আমার সমাজের সমস্যাটা কি নিরসন হবে? অবশ্যই হবে না। তাহলে আমার গলত হচ্ছে সিস্টেমে। এখন কক্সবাজারকে আমি একটা উপকূল অঞ্চলকে আমি হাইলাইট করেছি একটা উপকূল শহর হিসেবে। উপকূল শহর হিসেবে আমি হাইলাইট করতে গিয়ে আমি আরো বেশি পরিবর্তন করেছি উন্নয়নের নামে। এই কক্সবাজারের নাম দিয়েছি পর্যটন নগরী কক্সবাজার। তো আমার কক্সবাজারে পর্যটন নিয়ে পর্যাপ্ত কোনো পরিকল্পনা নেই। তাহলে আমি পুরো বাংলাদেশকে কক্সবাজারের দিকে বাণিজ্যিকভাবে ডাইভার্ট করার চেষ্টা করেছি। তাহলে এখানে অনেক বেশি হোটেল হয়েছে। তাহলে হোটেল হওয়ার কারণে কি হয়েছে? আমার অভ্যন্তরীণ পানি প্রবাহের ব্যবস্থায় বাধাগ্রস্ত হয়েছে, যে অবকাঠামোগুলো তৈরি হয়েছে। আবার এখানকার যে সোয়ারেজের পানিগুলো আছে বা সোয়ারেজের যে লাইন আছে, তো এখানে হচ্ছে 97% উপরে প্রায় হোটেল মোটেল হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশে। তাহলে এখান থেকে যে তরল বর্জ্যগুলো তৈরি হচ্ছে, বিশেষ করে আপনার মলমূত্রর যে বর্জ্য, তরল বর্জ্য, এটা তো ড্রেনে যাচ্ছে স্বাভাবিকভাবে। তাহলে এই ড্রেনের পানিগুলো যখন বাধাগ্রস্ত হচ্ছে, তারা তো কোনো না কোনো পথ খুঁজবে। কারণ এই জনপদ বলি বা যে কোনো জনপদ বলি, পানির প্রবাহের উপরেই কিন্তু জনপদের সৃষ্টি হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কক্সবাজার বাঁকখালী নদীর তীরে অবস্থিত, যে নদী এখন গতিপথ পরিবর্তিত হয়েছে এই উন্নয়ন কৌশলের কারণে। তাহলে আমি নির্দিষ্ট কোনো সরকারকে এখানে দায় চাপাতে পারবো না। আমার দায় ছিল হচ্ছে সিস্টেমে। এই যে বিভিন্ন রেজিমে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, যে তাদের নেতা কর্মীরা যে পরিকল্পনা সাজান, সেখানে কিন্তু আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, পরিকল্পনাবিদ, প্রকৌশলী সকলেই কিন্তু থাকেন। কিন্তু পারতপক্ষে কি হয়েছে? জনগণের স্বার্থে যে উন্নয়ন পরিকল্পনা সাজানোর কথা হয়, সেই পরিকল্পনায় কিন্তু জনগণের কোনো সিদ্ধান্ত থাকে না। তাহলে জনগণ কিন্তু জানে না যে জনগণের জন্য কি পরিকল্পনা হচ্ছে। বিশেষ করে 2020 সালে যে রাস্তাটা তৈরি করা হয়েছে পুরো কক্সবাজারে, এটা মূলত পানি প্রবাহের ক্ষেত্রে খুব বেশি বাধাগ্রস্ত সৃষ্টি করেছে। এখন আমাদেরকে উন্নয়ন মানে বোঝানো হয় রাস্তা করা, ব্রিজ করা। আমি যদি নালা এবং ড্রেনেজ সিস্টেমে যদি আমি পানি প্রবাহের ব্যবস্থাটা আমি যদি স্বাভাবিক রাখতে চাইতাম, তাহলে এটা আমি কি করতাম? খনন করতাম। তাহলে আমি এটা খনন করিনি, আমি আরেকটু বেশি বাজেট প্রণয়ন করে আমি কি করেছি? রাস্তাটা উঁচু করেছি। তাহলে এই রাস্তা উঁচু করার কারণে হচ্ছে অভ্যন্তরীণ ভাবে ভূপৃষ্ঠের মধ্যে পানি প্রবাহের মধ্যে একটা প্রেসার থাকে, যে প্রেসারের মধ্যে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়েছে। এবং পাহাড় কাটার জন্য সমতলের যে আপনার পাহাড় ধসে পড়ার জন্য বা পাহাড় সুরক্ষার জন্য, আমি যদি পাহাড় সুরক্ষার কথা বলি, তাহলে আমার ভূপৃষ্ঠের মধ্যে পানির যে প্রেসার থাকে বা সমতলের যে ব্যালেন্স থাকে, এই ব্যালেন্সের যখন ইমব্যালেন্স তৈরি হয়, তখন অবশ্যই পাহাড় ধসে পড়বে। আমি যখন মেরিন ড্রাইভে
ড্রেনেজ সিস্টেমের নাম দিয়ে পাহাড়ের পা আমি কেটে ফেলবো, তখন কি পাহাড় ধসে পড়বে না? সাপোজ টু সে আমার পায়ে যদি আঘাত লাগে, আমি কি হাঁটতে পারবো? অবশ্যই আমাকে পড়ে যেতে হবে। তো এই ছোট ছোট বিষয়গুলো হচ্ছে আমার বইতে থাকে না। তো আমি ছোটবেলায় আমার ভূগোল বইতে বা আমার সমাজ বইতে যে হিস্ট্রি গুলো পড়েছি, সেই হিস্ট্রির সাথে আমার সামাজিক যে উন্নয়ন ব্যবস্থা, সেখানে জীবন মানের কোনো ধরনের কি নেই, প্রায়োরিটি নেই। তো এখন মানুষের মধ্যে তো অবশ্যই একটা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হবে। এখানে হচ্ছে আমার ন্যাচারালি যেই রিসোর্সটা আছে, এটাকে আমি পরিচর্যা না করে, পর্যবেক্ষণ না করে, এটাকে উন্নয়ন না করে আমি কি করেছি, আমি অবকাঠামোগতভাবে উন্নয়নের নাম দিয়ে সেই ন্যাচারাল রিসোর্সেস গুলো আমি ধ্বংস করেছি। তাহলে অবশ্যই এখানে আমার জনাব সুপেয় পানির জনাব শান্তনু, আমরা শুনছিলাম আপনি বলছিলেন মূলত পাহাড় ধসের কথা, বনাঞ্চল না, ধ্বংস এখানে করা হচ্ছে এবং প্রতিটা গাছপালা সমস্যা কাটা হচ্ছে আরেকটার সাথে এসবের হচ্ছে মধ্যে হ্যাঁ, হ্যাঁ, এসবের প্রতিটি মধ্যে সমস্যা মানে হ্যাঁ, ভূমিধস ছাড়াও আমাদের কক্সবাজারের মানে স্থানীয়দের জন্য আর কি কোনো ঝুঁকি আছে কিনা সম্ভাব্য? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আছে। আহ, স্পেসিফিক কি যেমন কি ধরেন ঝুঁকি আছে যদি একটু বলতেন। আচ্ছা, আমি যদি পারতপক্ষে এখন দেখতে চাই, তাহলে কক্সবাজারে এখন সবাইকে বাধ্যতামূলকভাবে পানির লাইন দেওয়া হচ্ছে ইন্টারনালি। ঠিক আছে? আর হুম, আমার কক্সবাজারে আরো যেটা হয়েছে, এই যে আমি কৃষি আইনের কথা বলেছি, কৃষি আইন তো শুধু কক্সবাজারে নেই। আপনার কক্সবাজারে হচ্ছে যে আইন, বরিশালেও ঠিক একই আইন, সাতক্ষীরাতে যে আইন, আমার টেকপাড়াতেও ঠিক একই আইন। তাহলে আমি যদি বলি কৃষির কথা, কৃষির সিস্টেমের কথা, আবার যদি আমি উন্নয়নের নামে সেই কৃষি জমি ধ্বংস করে ফেলি, তাহলে আমার কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। তাহলে এই অল্প জমির কমে মধ্যে যাবে। যদি আমি বেশি বেশি চাষ করতে যাই, তাহলে আমাকে হাইব্রিড পদ্ধতিতে আসতে হবে। এখন হাইব্রিড পদ্ধতি কি আমার হ্যাঁ, মাটির গুণগত মানের জন্য কি উপকৃত কিনা? সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের সার ব্যবহার করা হবে, কীটনাশক ব্যবহার করা হবে। আগে যে বিলের মধ্যে পুঁটি মাছ পাওয়া যেত, আমার মনে হয় মিনার ভাই একসময় বিলের মধ্যে গিয়ে অনেক আহ মজা করেছেন শৈশবে, বা আপনারাও করেছেন। ঠিক আছে? তাহলে এই যে কালচারটা, এখন কি এটা দেখা যায়? তো এখন আপনি হাসপাতালে গেলে দেখবেন যারা নন স্মোকার আছে, তারাও হচ্ছে নানান ধরনের বড় বড় রোগবালাইয়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে। তো এটা তো আমার দোষ না, এটা তো আমার সিস্টেমের দোষ। আর আমি নাগরিক হিসেবে আমি মনে করি আমার কোনো ক্ষমতা নেই। কিন্তু আমাদের যে প্রকৃতপক্ষে যে দর্শন তৈরি হয়েছে মানসিকভাবে, আমাদেরকে এটা প্রভাবিত করা হয়েছে ঠিক সেভাবে। একটা এমপি, একজন এমপি বা একজন রাজনৈতিক নেতা, ওনার ক্ষমতায় থাকবেন নির্দিষ্ট একটা সময়ের জন্য। কিন্তু আমি নাগরিক হিসেবে আমার ক্ষমতা আজীবন। আমি কিন্তু তাদের চেয়েও কম না। তাহলে আমি এই রাষ্ট্রের কাছে আমি ট্যাক্স দিচ্ছি, অবশ্যই আমি রাষ্ট্রের কাছে যে গভর্নেন্স আছে সেখানে কিন্তু আমার জবাবদিহিতার জায়গা আছে, স্বচ্ছতার জায়গা আছে। তো এই বিষয়গুলো হচ্ছে খুব বেশি সমস্যা তৈরি করেছে। এবং আমাদের এই যে কক্সবাজারটা পুরোটাই হচ্ছে একটা বাস্তু সংস্থান ছিল, বাস্তুতন্ত্রের একটা অংশ ছিল, খাদ্য জালের একটা অংশ ছিল। তাহলে এখান থেকে যদি কোনো একটা জীববৈচিত্র্য বা জীববৈচিত্র্যের যদি কোনো একটা অংশ যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে অবশ্যই আমার খাদ্য জালের মধ্যে কি এই যে ভারসাম্যের সমস্যা হবে। আমি কি আলোচনা এতটুকু রাখবো, বাকি আলোচনা কি পরে করার জন্য? আহ, জি, জনাব শান্তনুর ধন্যবাদ আপনাকে। হুম। আমরা আমার কাছে আপনার কাছে প্রশ্ন, আবারও আসবো। আমার কাছে হ্যাঁ, কোনো প্রশ্ন আমরা থাকলে ওপেন আপনার প্রশ্ন কাছে করতে আবারও পারেন। আসবো। জি, জি, আমরা আপনার ধন্যবাদ। কাছে আবারও আসবো। আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে খুব ক্লিয়ারলি বুঝাচ্ছিলেন যে আমরা কি করতে যাচ্ছি, কি কারণে আসলে আমরা ঝুঁকিতে যাচ্ছি, সবকিছু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ওকে আমরা রাকিব সব ভাই, অতিথি- আমি একটু ফ্লোর নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, প্লিজ। ওকে, সো ধন্যবাদ সবাইকে। আমি একটু ফ্লোর নিচ্ছি। আম, আসলে দর্শক আমাদের হচ্ছে যে মাননীয় মডারেটরকে শুনতে চাচ্ছেন। আমরা অনেকগুলো কমেন্ট পাচ্ছি দর্শকদের কাছ থেকে। সো আমি আহ, মানে এখন মডারেটর হিসেবে মাননীয় মডারেটরকে একটা বিষয় জানাতে চাই বা জানতে চাই তার কাছে জি, যে প্লিজ। জি, জি, প্লিজ। আহ, এই যে অত্র অঞ্চলের যে যুব সমাজ এবং যে স্থানীয় জনগোষ্ঠীকে আগামী দিনের যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টা আমরা বলতেছি, সেটা কিভাবে জবাবদিহিতা এবং হচ্ছে যে স্থানীয়করণে, যেটা আমরা লোকালাইজেশন প্রসেস বলতেছি, সেটা কিভাবে সম্পৃক্ত করা যেতে পারে এই ক্ষেত্রে একজন যুব সমাজের নেতৃত্ব ভূমিকায় আপনি কি জানাবেন আমাদেরকে আসলে, সেটা যদি একটু শেয়ার করতেন, মানে আপনার প্রেক্ষিতে আপনার বিষয়টা, আপনার ভাবনাটা যদি শেয়ার করতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আহ, দর্শক আমাকে শুনতে চাচ্ছেন দেখে আমিও অনুপ্রাণিত হলাম। আহ, আপনার প্রশ্ন ছিল এই যে স্থানীয়করণ যেটি হচ্ছে,
সেখানে আমাদের তরুণদের অথবা যুব সমাজের যে একটা ভূমিকা সেটি আমরা কিভাবে করতে পারি। আমি বেশিক্ষণ সময় নিব না। আহ, প্রথমত স্থানীয়করণ বলতে আমরা যেটি বুঝতে চাচ্ছি সেটি হলো এই যে যারা রোহিঙ্গা যারা আছে, যারা শরণার্থী আছেন, তারা বাংলাদেশে আসলেন, তারা কিন্তু শরণার্থী হিসেবে আছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এই যে গতকালকের একটা ভিডিও আমরা নেট দুনিয়ায় ভাইরাল হতে দেখেছি যে দুজন রোহিঙ্গা নারী পাসপোর্ট বানাতে গিয়ে ধরা খেলেন এবং তারা কান্না করছিলেন, এবং এই বিষয়টা খুবই ভাইরাল হলো কারণ সুন্দরী নারী ছিল, তার কারণে একটু বেশি ভাইরাল। তো আমরা মূলত ওই পয়েন্ট থেকে আমরা বুঝতে পারলাম যে রোহিঙ্গারা যে কোনো প্রসেসে তারা পাসপোর্ট বানিয়ে, তারা জাতীয়তা সনদপত্র বানিয়ে তারা মূলত স্থানীয়করণের দিকে যাচ্ছে, অর্থাৎ তারা স্থানীয় হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা স্থানীয়করণ বলছি। এবং সেই স্থানীয়করণগুলো কিভাবে হচ্ছে যদি আমরা একটু প্রেক্ষাপট দেখি তাহলে আমরা অনেকগুলো প্রেক্ষাপট দেখতে পাই। প্রথমত, রোহিঙ্গা জনগোষ্ঠীর অর্থাৎ শরণার্থী ক্যাম্পগুলোর আশেপাশে যে জনপ্রতিনিধিরা আছেন, মূলত যারা মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, অথবা অন্যান্য যারা রাজনৈতিক মানে ব্যক্তিবর্গ আছেন, তারা মূলত তাদের যে একটা ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, সেটিকে ব্যবহার করে, অপব্যবহার করে তারা তাদেরকে বিভিন্ন একটা টাকার মাধ্যমে, চুক্তির মাধ্যমে তারা তাদেরকে এনআইডি গুলো করে দিচ্ছেন, জন্ম নিবন্ধন করে দিচ্ছেন, সেভাবে তারা স্থানীয়করণ হচ্ছে। এরপরে আমরা দেখতে পাই যে আমরা যারা লোকাল যারা আছি তাদের মধ্যে একটা অংশ মানবিকতার খাতিরে পালিয়ে আসা অথবা ক্যাম্প ছেড়ে আসা রোহিঙ্গাদের জায়গা দিচ্ছি, এবং পরবর্তীতে তাদেরকে আমরা আসলে আত্মীয়তা, মানবিকতা, এই সমস্ত জায়গার দিক থেকে আমরা তাদেরকে স্থানীয়করণের দিকে নিয়ে যাচ্ছি। আরেকটা জায়গায় আমরা দেখতে পাই যে রোহিঙ্গা শিশু, নারী শিশু এবং পুরুষ শিশু, তারা মূলত আমাদের জনগোষ্ঠীতে আপনার এই যে এটা কি বলে শিশু শ্রম যেটা আছে, সেটির মধ্য দিয়ে তারা এখানে আমাদের আমাদের স্থানীয়দের সাথে মিশে যাচ্ছে। আমরাও কিন্তু তাদেরকে সাদরে গ্রহণ করছি। যেমন একটা যদি দোকান আপনার যদি থাকে, মুদির দোকান অথবা ভাতের হোটেল, সেখানে একজন কর্মচারী নিয়োগ দিতে গেলে আপনি নিশ্চয়ই কম দামে নিয়োগ দিতে চাইবেন। তো এখন দেশে তো এই ধরনের কর্মচারী নাই। তো একজন রোহিঙ্গা যুবক অথবা তরুণ অথবা শিশু যদি এসে যদি বলে যে আমাকে শুধু থাকতে দিবেন এবং খাইতে দিবেন, আমার আর কিছু লাগবে না, তখন কিন্তু আপনি তাকে এখানে জায়গা দিচ্ছেন এবং তাকে রাখছেন, পরবর্তীতে সে আপনার মাধ্যমে স্থানীয়করণে আসছে। তো এটি আসলে আমরা বাসা বাড়িতে কাজের ক্ষেত্রে মেয়ে শিশুদের বেলায় দেখতে পাই, ছেলে শিশুদের বেলায় দেখতে পাই, এবং বিভিন্ন দোকানেও দেখতে পাই। তো এটি গেল আরেকটি। এবং আরেকটি যেটি মজার, আসলে মানে বলতে গেলেও হাসি পাই কিন্তু বলতে হচ্ছে, তা আমরা আসলে হয় কি যে বাংলাদেশে অনেক বেকার যুবক এবং তরুণ আছে যারা আসলে বিয়ের জন্য প্রস্তুত ওইরকম, কিন্তু তারা আসলে বিয়ের জন্য আর্থিকভাবে প্রস্তুত না, কিংবা সামাজিক দিক থেকে যে একটা আর্থিক মর্যাদা থাকা দরকার সেই দিক থেকে তারা প্রস্তুত না। কিন্তু যেই তারা মানে ধরেন রোহিঙ্গা নারীদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আপনি পাবেন, সেটি হলো তারা একটু সুন্দর হয়, মানে একটু সুন্দরী হয়। তো এই বিষয়টা কাজে লাগিয়ে তারা মূলত স্থানীয় যারা বেকার তরুণ অথবা যুবক আছে তাদেরকে তারা টার্গেট করে এবং তাদেরকে প্রস্তাব দেয়, যদি আপনি আমার মেয়ে অথবা আমার আত্মীয় মানে এই মেয়েটাকে যদি বিয়ে করেন তাহলে আপনার জন্য আমি যৌতুক হিসেবে 5 লাখ 10 লাখ কিংবা এই ধরনের ব্যাপারগুলো দিব। তো তখন যুবক যারা আপনার আনসেটেল যারা আছে তারা লোভে পড়ে আসলে এখানে পা দিচ্ছে এই ফাঁদে, এবং ফলে ওই চুক্তি অনুযায়ী সেই কিন্তু তাদেরকে স্থানীয়করণ করছে। এবং আরেকটি যেটি স্থানীয়করণের ধাপ, সেটি অনেক লং প্রসেসের মাধ্যমে আসছে, যে রোহিঙ্গা যুবক এবং যুবতীরা তারা মূলত যে কোনো একটা স্থানে যায়, তারপর সেখানে তারা স্বেচ্ছা শ্রম কিংবা একেবারে বিনা পারিশ্রমিকে তারা কাজ করা শুরু করে। আস্তে 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 তারা তাদের মনোযোগ আকর্ষণ করে, বিশ্বস্ততা ধারণ করে, এরপরে তারা আত্মীয় স্বজন কিংবা যে কাউকে বিয়ে করে এরপরে নাগরিকত্ব নিয়ে নেয়। তো এইভাবে মূলত আমরা স্থানীয়করণ হতে দেখি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ওখান থেকে বের হওয়ার যে প্রসেস, এবং সেখান থেকে পুরো বাংলাদেশ যে ছড়িয়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু আপনাকে ইন্টারেক্ট করে রাখি ভাই। হ্যাঁ, স্থানীয়করণ জি, বলতে আমরা প্লিজ। এটা বোঝাচ্ছি না ঠিক। আমরা চাচ্ছি এই যে রোহিঙ্গাদের যে প্রত্যাবাসনের বিষয়টা, এখানে আমাদের যে হ্যাঁ, স্থানীয় যে যুব সমাজ এবং হচ্ছে যে জনগোষ্ঠী হ্যাঁ, রয়েছে, আগামী হুম, দিনের সেই রোহিঙ্গা প্রত্যাবাসনের জবাবদিহিতা এবং হ্যাঁ, স্থানীয়করণ মানে লোকালাইজেশনের যে বিষয়টা, এখানে আমাদের জনগোষ্ঠীকে ফোকাস করা হচ্ছে বেশি। এটা কিভাবে ভূমিকা হ্যাঁ, রাখতে পারে বা এগুলাকে কিভাবে হ্যাঁ, সম্পৃক্ত করে এক্স্যাক্টলি। একটা সাস্টেনেবল টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া যাওয়া যায়। ঠিক আছে।
হ্যাঁ, হ্যাঁ, আমি এখন যে সমস্ত কথাগুলো বললাম, ওইগুলো কিন্তু এখানে সম্পৃক্ত। কারণ আপনি যদি ক্যাম্পের আশেপাশে যে স্থানীয় জনগোষ্ঠী আছে, আপনি, আমি, আমরাই তো আছি। এখন আমরাই যদি এখানে সুযোগ দিই, একজন ড্রাইভার হিসেবে যদি আমি তাদেরকে বহন করে নিয়ে যাই, একজন জনপ্রতিনিধি হিসেবে যদি তাদেরকে আমি সবকিছুর ব্যবস্থা করে দিই, মানে ওভারঅল মিলে আমরাই তো করে দিচ্ছি। তো এখন আমাদের করণীয় হবে আমরা যেন আমাদের জায়গা থেকে এটি বিরুদ্ধে প্রতিবাদ করি, দাঁড়াই। এবং তারা যদি ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আমরা তাদেরকে প্রত্যাবাসন করতে গেলে আমরা একটু সহজীকরণ পোহাবো। এখন তারা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায়, এই যে যেমন আপনার কয়েকদিন আগে মিয়ানমার বললো যে এখানে অনেকের মধ্যে অনেকেই রোহিঙ্গা নয়, অনেকে বাঙালি। কাজে একটা মানে পরিচয় পত্র অথবা জাতীয়তার মধ্য দিয়ে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে। ফলে আবারও মিয়ানমার সরকার যাচাই বাছাই করছে। কেন কেন আসলে এটি হচ্ছে? কারণ তারা আসলে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বলে হচ্ছে। এখন যদি যদি তাদেরকে যদি আমরা শুধু ক্যাম্পেই সীমাবদ্ধ করে রাখতে পারি, তাহলে যখনই প্রত্যাবাসনের কার্যক্রম শুরু হবে, আমরা খুব সহজেই এটি পার করতে পারবো। একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার জন্য আমাদের স্থানীয়দের যে করণীয়গুলো, সেটি হলো বেশি বেশি ভয়েস রেজ করা। আমরা সোশ্যাল মিডিয়ায় পারি, আমরা মানববন্ধনের মাধ্যমে পারি, আমরা সেমিনারের মাধ্যমে পারি, আমরা যেভাবে হবে হোক, আমরা স্থানীয়রা যাতে এই বিষয়টা বুঝতে পারি যে রোহিঙ্গারা আমাদের জন্য একটা বড় সমস্যা। আমরা মানবিকতা দেখালেও তারা কিন্তু দিন শেষে আমাদের জন্য একটা বিস্ফোরা, একটা গলার কাঁটা, যেটি আসলে আমরা এখন গিলতেও পারবো না, আমরা এখন ফেলতেও পারছি না। কাজেই আমরা যদি এই জিনিসটা বুঝি এবং আমরা নিজেরা যদি সতর্ক হই, সচেতন হই যে এদেরকে আমাদের যে কোনো দিন, আজ না হয় কাল না হয় পরশু, পরশু না হয় 1 বছর পর, না হয় 2 বছর পর, তাদেরকে আমাদের ফেরত পাঠাতেই হবে। আমরা যদি এটাতে যদি দৃঢ় অবস্থান যদি নিয়ে থাকি, এবং এই দৃঢ়তা যদি আমরা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যদি গড়ে তুলতে পারি, ধরে রাখতে পারি, অবশ্যই আন্তর্জাতিকভাবে তারা, মিয়ানমার সরকার একটি চাপ পোহাবে, তারা বাধ্য হবে আসলে তাদেরকে ফিরিয়ে নিতে। এবং আরেকটা ব্যাপার যেটি খুবই, আমরা আসলে সীমান্তবর্তী হওয়ার কারণে আমাদের কর্তব্য এবং দায়িত্ব অনেক বেশি। আমরা কিন্তু পার্শ্ববর্তী যে সীমান্তবর্তী যে অঞ্চল, সেখানকার পরিস্থিতি, তারপর আমরা যদি কূটনীতি, রাজনীতি, ভূ রাজনীতি, এই বিষয়গুলো যদি আমরা না বুঝি, কাজে আমরা যতই যাই বলি রোহিঙ্গা ইস্যু আমরা সমাধান করতে পারবো না। আমি বলতে চাচ্ছি যে আমাদের জানতে হবে, আমাদের জানাতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, যাতে আমরা ঐক্যবদ্ধ একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে একটি প্রেসার ক্রিয়েট করতে পারি, এবং যাতে তারা, মিয়ানমার সরকার বাধ্য হয় আমাদের প্রেসার সামলাতে না পেরে যাতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়। এইটুকুই বলার ছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ রাকিব ভাই। আপনার কাছে আবার আসছি। সো আমরা প্রত্যেক দর্শকের কাছে বাপি আপার বিষয়ে শুনতেছি, উনি যাতে কিছু বলে। আমরা প্রত্যেককে আবার 2 মিনিট করে সময় দিব। রাকিব ভাই যেটা বলছেন, একজন স্থানীয় তরুণ প্রতিনিধি হিসেবে তিনি চাচ্ছেন রোহিঙ্গারা আসলে প্রকৃতপক্ষে আমাদের জন্য বড় একটি ইস্যুস, এবং এটার ভালনারেবিলিটি আমরা দৈনন্দিন ফেস করতেছি। আমরা দেখতেছি যে লাভের চেয়ে ক্ষতির সংখ্যাই বেশি আমাদের এই বিগত 9 বছরের হিস্ট্রি যদি আমরা পর্যালোচনা করি। সো আমরা আসলে এটার একটা কি বলা যায়, টেকসই প্রত্যাবাসন অবশ্যই প্রত্যাশা করি। তো এইগুলা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। নূর মুস্তাফা কামাল জাফরি ভাই ডিপ্লোমেসি নিয়ে আলোচনা করেছেন। এই জায়গাগুলাতে সমস্ত কিছু ওভারঅল মিলিয়ে এখন আমরা মুস্তাফা কামাল পাশা ভাইয়ের কাছে, জাফরি ভাইয়ের কাছে যাব, মিনার ভাইয়ের কাছে যাব, এবং বাপ্পি আপুর কাছে যাব। দিন শেষে আবার আমি হচ্ছে যে রাকিব ভাইয়ের কাছে আসবো। যে এখন বিষয়টা দেখেন কিভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে। মায়ানমারের বক্তব্য দেয়া হচ্ছে, মালয়েশিয়া থেকে বা ভিন্ন কোনো কান্ট্রি থেকে বক্তব্য দেয়া হচ্ছে, সেই বক্তব্যের রিমার্ক ছড়াই হচ্ছে আমাদের বাংলাদেশে। এবং রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা নিয়ে একটা হচ্ছে যে মানে দ্বিচারিতা ভাব আছে এখানে। কেউ বলছে 1.2 মিলিয়ন, 1.5 মিলিয়ন। এক্স্যাক্টলি কক্সবাজারের সমস্ত উপজেলার যে বাসিন্দা, তার চেয়ে মনে হয় আমার রোহিঙ্গা জনগোষ্ঠী এখন হিসাবের দিক দিয়ে বেশি হবে। সো এত বড় একটা চাপ, এত মানে সংকোচন একটা জায়গায় আমরা খুব প্রেসারের মধ্যে আছি বলতে গেলে। যে এখানে ভৌগোলিক সমস্যা বলেন, জলবায়ুর সমস্যা বলেন, সব দিক দিয়ে আমরা আসলে ভুক্তভোগী। হ্যাঁ, সো এটার একটা টেকসই প্রত্যাবাসন চাইতে গেলে আমি জাফরি ভাইয়ের কাছে জানতে চাইবো যে তারা বলে যে একবার 3 লাখ ফেরত নেবে,
3 লাখ যাচাই করেছে। আবার রোহিঙ্গারা নিজেরা যখন ফেরতের কথা বলে তারা অনেকগুলো দাবি দেওয়ার কথা বলছে। যেহেতু আমরা বাংলাদেশ রোহিঙ্গা কনভেনশনের সিগনেটরি নয়, সেখানে আমরা তো এটা বাধ্য নয় যে রোহিঙ্গাদের সে দাবি দেওয়া মেনে তাদেরকে ফেরত পাঠানো। আমরা যেমন ভাবে মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিয়েছি, এখন তাদেরও হচ্ছে যে এখানে জোরপূর্বক একটা ভূমিকা দরকার। তারা এখন আলটিমেটলি তাদের দাবি দাওয়াগুলো বাংলাদেশ সরকারের কাছে মনে হয় প্রেশারাইজ করছে, পিচ করছে। সো এই জিনিসগুলো তো আসলে বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব না। তারা যেভাবে যেতে চায় যে তাদের ঘর ফিরিয়ে দেয়া, তাদের ওখানকার যে সম্পত্তি, তাদের আইডেন্টিটি, এগুলা তো তাদের হচ্ছে যে আমরা বাংলাদেশ সরকার বা আমরা এনজিওস যারা আছে তাদের তো কখনো দিতে পারবো না। সো জাফরি ভাইয়ের কাছে একটু আমরা কমেন্টস নিব যে এটা আসলে আরো কিভাবে দৃঢ় করা যায় এবং আমাদের ভয়েসটা কিরকম হওয়া উচিত এবং বাংলাদেশ সরকারের কিরকম উদ্যোগ নেওয়া উচিত। জাফরি ভাই। ভাইকে শুনতে পাচ্ছেন? হয়তো টেকনিক্যাল ইস্যুস। মিনার ভাইয়ের কাছে জানতে চাই, ভাইকে আমরা পরে সুযোগ দিচ্ছি। ধন্যবাদ জুবাইর আমার ভাই। কাছে এসছে। ওকে, ধন্যবাদ জুবাইর ভাই। আমাকে তো শোনা যাচ্ছে না? থ্যাংক ইউ। শান্ত মনে হয় চলে গিয়েছে, আই ডোন্ট নো উনি আছেন কিনা, বাট শান্ত হচ্ছে ওয়ান অফ দা কি বলে ইউথ ক্লাইমেট চেঞ্জার ইন বাংলাদেশ। তাকে তো চেনার কথাই, তাকে না চিনলে তো আমার জন্য সমস্যা হবে। সো আসলে এই শান্ত খুব ভালো কাজ করছে ক্লাইমেট নিয়ে, এজ এ ইউথ হিসেবে খুব মানে ভয়েস রেস করছে। এটা আমাদের দেশের জন্য, আমাদের কক্সবাজারের জন্য খুবই একটা ভালো সংকেত আর কি। তো আসলে জুবাইর ভাই, রাকিব ভাই বা আপা যে আলোচনাটা করেছেন আসলে এখানে, সেগুলো খুব আমি মনোযোগ দিয়ে শুনলাম। আসলে স্পেশালি থ্যাঙ্কস টু জুবাইর ভাই এবং রাকিব ভাই, আপনারা যে ইউথ হিসেবে এই কাজগুলো করছেন, হয়তো আপনারা করে ফেলছেন আর কি, বাট এটা যে কত ইমপ্যাক্টফুল একটা বিষয় আপনারা করছেন, সেগুলো যদি আপনারা যদি আরো ভাবতেন তাহলে বুঝতেন যে আপনারা কি কাজ করছেন। তো এই কাজগুলো থাকুক, এটা আমি মনে করি। বাট আপনি যে প্রশ্নটা করেছেন, এটা খুবই ডিফিকাল্ট। এটা এমন যে ডিফিকাল্ট, আবার এটা সলিউশন আছে যদিও বা। তবে আমি এই বক্তব্যে যাওয়ার আগে একটু করে বলছি আমি রাকিব ভাইয়ের উদ্দেশ্যে, আমরা তাদেরকে যে রোহিঙ্গা বলে থাকি বা রিফিউজি বলে থাকি, শরণার্থী বলে থাকি, আসলে ওদের লিগ্যাল টার্মস হচ্ছে ফোর্সফুলি ডিসপ্লেস মায়ানমার নেশন, অর্থাৎ বাস্তুচ্যুত শরণার্থী। আমরা রিফিউজি যদিও বা বলে থাকি, বাট আমরা যখন ওপেন কোনো ফ্লোরে কথা বলি তখন ওদের কিন্তু আমরা এফডিএমএন বলে থাকি। এটা হচ্ছে লিগ্যাল টার্মস। আর 2 নম্বর হচ্ছে জুবাইর ভাই যেটা বলেছেন, আসলে এটা কনভেনশনটা হচ্ছে রিফিউজি কনভেনশন 1951 as per I know, এটা রিফিউজি কনভেনশন, যেখানে আসলে বাংলাদেশ সিগনেটরি নয়, যার কারণে আসলে কেউ চাইলেও বাংলাদেশকে আন্ডার রিফিউজিতে নিয়ে আসার জন্য কেউ থ্রেট করতে পারবে না, বা চাপ, ইন্টারন্যাশনাল কমিউনিটি চাপ দিতে পারবে না, ব্যাপারটা ওরকম। সো যে বিষয়টা আসলে বলেছেন, এটা মানে আসার কথা, মানে যেটা সংখ্যা নিয়ে প্রবলেম বা কতজন যাবে না, এই বিষয় নিয়ে যে আমরা না করছি, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে যদি একটা জিনিস জানি, সেটা হচ্ছে সম্ভবত 78 সালে 2 লাখ রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে এসেছিল, তখন জিয়াউর রহমানের আমল কিন্তু। তো উনি কি করলো, উনি জানে যে রোহিঙ্গা গুলো উঠে নিয়ে যাবে না, এটা তো অনেক আগে থেকে বার্মিজ শাসন যখন চলছে তখন থেকে এই প্রবলেমটা কিন্তু আমাদের প্রায় 200 বছরের প্রবলেম। তখন উনি বললো যে 2 লাখ যে রোহিঙ্গা আসছে, এদেরকে যদি নিয়ে না যান, আমি কিন্তু ওদেরকে সশস্ত্র ট্রেনিং দিব এবং ওরা যুদ্ধ করবে আমাদের বিপক্ষে। তখন 1978 সালের সম্ভবত 7 বা 9 জুন বা জুলাই, ওই সময় কিন্তু লে ইউন, সম্ভবত জেনারেল লে ইউন নামের একজন ছিল, ওনারা কিন্তু ঢাকায় এসে একটা এগ্রিমেন্ট করেছে, রিপ্যাট্রিয়েশন এগ্রিমেন্ট। সুতরাং মানে বাংলাদেশের এক সময়ের যে কি বলে যে ডিপ্লোমেসি ছিল, সেই ডিপ্লোমেসি তো আসলে আমরা নাই, যার কারণে মানে আমরা যে আলোচনাগুলো করি, যে লিস্ট গুলো এখানে আসে, এগুলো কিন্তু মানে আমাদের দুর্বল ডিপ্লোম্যাটিক রিলেশনের কারণে। যে আপনি জুবাইর ভাই যেটা বলেছেন, আসলে আপনি বলছেন যে এতজন চুক্তি মায়ানমার বলছে, এইটার চেয়ে সবচেয়ে বড় প্রাসঙ্গিক বিষয় হচ্ছে আপনারা আলোচনা করছেন বর্তমানে বার্মিজ যে মিলিটারি, যেটাকে রয়্যাল মিলিটারি বলা হয়, বাট আপনি কি জানেন যেই জায়গায় রোহিঙ্গারা থাকে, আরাকান যে স্টেট, সেখানে তখন আরাকান আর্মিরা কি করতেছে,
আরাকান আর্মির এখানে 90% 80% দখল করেছে। আরাকান আর্মি হচ্ছে এখন অ্যালাই অফ দ্য ইউনাইটেড ন্যাশনাল গভর্নমেন্ট, মানে যেটা বৈদেশিক সরকার বলা হয়, যেখানে অং সান সুচির দল এবং অন্যান্য যে টেরিটরি, যে 7-8টা যে অঙ্গরাজ্য রয়েছে, এখানকার যে সশস্ত্র গ্রুপগুলো রয়েছে, এটার আন্ডারে একটা হচ্ছে এখন গভর্নমেন্ট হয়েছে। সেই গভর্নমেন্টের মানে এই যে মনে করেন আরাকান পার্টটা কিন্তু আরাকান আর্মি দখল করেছে। আপনি আলোচনা করছেন হচ্ছে মায়ানমার মিলিটারির সাথে, আর দখল করে আছে হচ্ছে আরাকান আর্মি। তাহলে আপনি যতই আলোচনা করেন না কেন, রোহিঙ্গাদেরকে কে নিয়ে যাবে? রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার অথরিটি কিন্তু এখন মায়ানমার গভর্নমেন্ট না, মায়ানমার যে বর্তমানে কি বলে মিলিটারি গভর্নমেন্ট আছে ওরা না। আরাকান আর্মি যেটা বলে সেই অঞ্চলে সেটা হবে। সুতরাং আমরা যে সংখ্যা নিয়ে আলোচনা করছি, মালয়েশিয়া কি বলছে, ইজ নট দ্য বিগ ইস্যু রাইট নাও। বাংলাদেশ গভর্নমেন্ট আরাকান আর্মির সাথে কি স্ট্র্যাটেজিক্যালি কথা বলছে, বা বার্মিজ গভর্নমেন্টের সাথে, যদিও ওরা গভর্নমেন্ট হিসাবে আছে, ওদের সাথে যে কথা বলছে, এই অর্থাৎ সরকারি বাংলাদেশ, আমি যতটুকু জানি বাংলাদেশ সরকারই কিভাবে আসলে স্ট্র্যাটেজিটা সাজাবে তারাই সেটা জানে না, শুধু বুট নিয়ে আসে যায়। এবং হচ্ছে আমাদের উকিয়া টেকনাফের যে আন্ডার থ্রেট, এই জিনিসটা আসলে যেখানে ওরা আমাদের ঘরের ভিতর জিনিসটা সমাধান করতে পারবে। সো আমি মনে করি আসলে এটা খুব ডিফিকাল্ট একটা ডিপ্লোমেসির দিকে আগাচ্ছে। যদিও আমরা হাল ছেড়ে দিব না, আমাদের যে ইউথ ভয়েস আছে, এবং আমার মনে হয় আপনাদের মতো তরুণদের এখানে এঙ্গেজ করা উচিত, যারা এই কক্সবাজারকে নিয়ে ভাবে এবং এই মাটির আমরা সন্তান। এখানে যোগ্য মানুষ আছে, ঢাকাতে কেউ প্লেনে এসে এটা সমাধান করতে পারবে না। আমরা যারা উখিয়া টেকনাফের কক্সবাজারের মানুষ আছি, তাদেরকে এঙ্গেজ করলে আমার মনে হয় আমাদের রিপাট্রিয়েশনটাও অনেক দূরে গিয়ে যাবে। ধন্যবাদ সবাই। ওকে, থ্যাংক ইউ মিনার ভাই। আসলে পয়েন্ট ওটাই যে সরকার টু সরকার যে কানেকশন এবং হচ্ছে যে লিয়াজু, এটাই বাড়ানো উচিত। আমরা এখন জাফরি ভাইয়েরটা আমরা শেষে শুনবো। ওনার ডিপ্লোম্যাটিক ভয়েস গুলো আসলে অনেক সুন্দর। সো আমি আপুর কাছে যাচ্ছি। আপু, আপনার যদি এই ব্যাপারে কোনো মন্তব্য থাকে, যে আমরা আসলে টেকসই একটা রিপাট্রিয়েশন চাই, বাট রোহিঙ্গাদের যে দাবি দাওয়াগুলা বা ওনারা যেভাবে চাচ্ছে, এটাও তাদের ভয়েসের জায়গা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের পক্ষে কি আদৌ এটা সম্ভব? মানে আমরা কি সেটা এনশিওর করে তাদের রিপাট্রিয়েশন করতে পারবো কিনা? একজন মানে নারীর ভূমিকা হিসেবে, নারী নেত্রী হিসেবে আপনি কি মনে করেন? আসলে খুব জটিল এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। অসম্ভব বলতে কিছু নেই, সবই সম্ভব। কিন্তু আমাদের যে রাজনৈতিক কূটনৈতিক যে ধরনের নিয়মের একটা বাধার মধ্যে আমরা পড়ে গিয়েছি, আজ দীর্ঘ 9 বছর, সেই 2017 সাল থেকে 2026 অব্দি এখনো পর্যন্ত রোহিঙ্গা যাওয়ার প্রসেস হচ্ছে শুনতে পাচ্ছি। বাট যখন যাওয়ার জন্য একটা প্রসেস শুরু হয়, তখন দেখি যে আবার উল্টা কিছু ব্যাক করে, আবার দেখা যায় যে অন দা ওয়ে বাংলাদেশে আর কিছু রোহিঙ্গা ঢুকেছে। তো এই যে রোহিঙ্গা আসলো, আমরা যে মানবতা দেখিয়ে তাদেরকে আমরা যে থাকার জন্য অথবা তাদের সবকিছু ব্যবস্থা করেছি, আসলে এটা আমরা বাংলাদেশের সরকার, বাঙালিরা যেভাবে আমরা সাপোর্ট দিয়েছি, এটা তো আসলে দীর্ঘস্থায়ী একটা আমাদের জন্য খুব একটা বোঝা হয়ে যাবে। যার কারণে ওদের কারণে কিন্তু আমাদের বাংলাদেশের এখন বিশেষ করে কক্সবাজার উখিয়া টেকনাফের মধ্যে যে একটা দীর্ঘস্থায়ী একটা সমস্যার এটা কখনো আসলে আদৌ সমাধান হবে কিনা আমি বলতে পারবো না। কেন দেখেন, রোহিঙ্গা আসার পর কিন্তু উখিয়া টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার পুরো জেলায় আমাদের যারা স্থায়ী আছেন ওনারা কিন্তু অনেক কিছু দিয়ে বঞ্চিত হয়েছে। কিন্তু আমার মনে হয় সরকার কিন্তু এটার যদি একটা ভালো একটা স্টেপ নেয় ওদেরকে পার করার জন্য, অথবা ওদেরকে প্রত্যাবর্তন করার জন্য, অথবা ওদেরকে ওইখানে আবার মায়ানমারে ফেরার জন্য, এটা অসম্ভবের কিছু না। আমি চাইবো আমাদের দেশটাকে সুন্দর সুস্থভাবে যদি আমরা রাখতে চাই, যতই দ্রুত সম্ভব রোহিঙ্গাকে ওদের ওইখানে পাঠানো। কেন আজকে ওদের কারণে আমাদের কক্সবাজারের পুরা সমাজের মধ্যে একটা অন্যরকম একটা হজবরল সৃষ্টি হয়ে গিয়েছে। আমরা পারছি না রোহিঙ্গাকে ক্যাম্পের বাহির থেকে বাহিরে আসাটা বন্ধ করতে, পারছি না তাদের অনৈতিক কার্যকলাপ গুলা বন্ধ করতে। আর বিশেষ করে সমস্যা হচ্ছে যারা স্থায়ীরা ওদের জায়গা ভিটে মাটি প্লাস ওদের অনেক ধরনের কিছু দিয়ে ওদেরকে সাপোর্ট দিয়েছে, কিন্তু আন্তর্জাতিক মহল বলতেছে রোহিঙ্গাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু আন্তর্জাতিক মহল কি আদৌ আমাদের যারা ওদেরকে সাপোর্ট দিয়েছে ওদের জন্য কি কোনো ত্রাণ সহায়তা বা তহবিল গঠন করেছে? করে নাই। কিন্তু এটা কিন্তু আমাদের দেশের জন্য খুবই একটা মারাত্মক ক্ষতির ইস্যু হয়ে দাঁড়াচ্ছে।
তো আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং আমাদের বাংলাদেশ সরকারের উচিত রোহিঙ্গার যদি এখন ফেরত পাঠাতে যদি ওনাদের একটা লং প্রসেস থাকে, আমার মতে আমি মনে করব আন্তর্জাতিক সংস্থাগুলো যেন আমাদের এই হোস্ট কমিউনিটি, আমাদের কক্সবাজার জেলায় যেখানে রোহিঙ্গারা আছেন তাদের জন্য একটা ফান্ড আনুপাতিক সুনির্দিষ্টভাবে একটা ফান্ড রাখা। শুধু যে ওনার এটা হলে হবে না, যাবে কিনা, কিন্তু আমরা আমাদের এই জোরালো আওয়াজ যদি প্রতিনিয়ত তুলতে থাকি, অসম্ভব বলতে কিছু নেই। আমি একজন নারী হিসেবে বলবো, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প বলেন, হোস্টে বলেন, আমরা নারীরাই কিন্তু ভার্নারেবল পর্যায়ে পড়ে যাই। কেন পড়ে যাই? যখন চাকরির ক্ষেত্রেও আমরা একটু ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছি, চলাচলের ক্ষেত্রেও আমরা ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছি, বিভিন্ন দিক দিয়ে কিন্তু আমাদেরকেও ডিসক্রিমিনেশন প্লাস হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তো এখন রোহিঙ্গারা যে পর্যায়ে একদম খুব গেড়ে গিয়ে বা স্থায়িত্বভাবে আমাদের কক্সবাজারে ওরা বসতি স্থাপন করতে চাচ্ছে, আমি মনে করব, আমিও একজন কক্সবাজারের মেয়ে হিসেবে, এটা কিন্তু আমাদের কক্সবাজারের জন্য খুবই একটা মানে মারাত্মক একটা সমস্যা হয়ে দাঁড়াবে, মারাত্মক একটা ইস্যু। আমি জুবাইর ভাইয়ের কাছে অনুরোধ করব, আপনি এই ধরনের সমস্যাগুলা নিয়ে, এই ধরনের সংকটগুলা নিয়ে আপনার হার্ট থেকে যত মাসে পারেন, সপ্তাহে পারেন, অন্তত 2 মাস অন্তর অন্তর এই ধরনের একটা আপনি আমাদের আয়োজনের ব্যবস্থা করেন। আমরা আপনার মাধ্যমে আমাদের আওয়াজ পৌঁছাতে যাই সরকার অব্দি, কূটনীতি মহল অব্দি, আমাদের রোহিঙ্গা কারণে যেন আমাদের স্থায়ী বাসিন্দাদের এই ধরনের আর সমস্যা পোহাতে না হয়। আমাদের শিশুরা, আমাদের নারীরাও কিন্তু ওদের কারণে কিন্তু এখন খুব জীবন পর্যায়ের অবস্থায় চলে যাচ্ছে। ওদের নিরাপত্তার অভাব, তারপরে ওদের ধরেন স্বাস্থ্যের অভাব, স্বাস্থ্যের ঝুঁকি। কূটনীতিক মহল না, সারা বিশ্বে কিন্তু এই জিনিসটা কখনো ওরা কৃতজ্ঞতা স্বীকার করে মানে দায়ভার কুলাতে পারবে না। এটাই যে আমরা শুধু মানবতার মানবাধিকারের আওয়াজ তুলি, রোহিঙ্গাদেরকে কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি এই যে মানবতা মানবাধিকার আদায়ের কথা বলতে গিয়ে আমরা যে ভুলে যাচ্ছি কক্সবাজারের রুখিয়া টেকনাফের যে আমাদের স্থায়ী না পুরুষ মানুষ বলেন, নারী বলেন, স্থায়ী বাসিন্দারা বলেন, ওরা যে কয়েক বছর, কয়েক শত হাজার বছর পিছিয়ে গিয়েছে। কেন? ওদেরকে এই ধরনের সাপোর্টটা দেওয়ার কারণে। কিন্তু আজকে আমরা প্রাকৃতিক সম্পদও হারাচ্ছি, আমাদের জ্বালানি বলেন, আমাদের ভিটে মাটি বলেন, চাষাবাদের জমি বলেন, সবকিছু হারাচ্ছি। কিন্তু আমি আমার এই সংলাপের মাধ্যমে আমি শুধু একটাই জিনিস পৌঁছাতে চাই, আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং আমাদের সরকার, আপনারা যারা মানে নীতিগতভাবে কিছু নিয়ম কানুন বেঁধে দেন, হোস্ট বলেন, ক্যাম্পের জন্য বলেন, আমরা চাই, আমি নারী হিসেবে বলবো, আমাদের নারীদের জন্য একটা বরাদ্দ আপনারা সুনির্দিষ্টভাবে যেন থাকে, আমাদের নারীদের জন্য যেন একটা সুনির্দিষ্ট বরাদ্দ থাকে। কেন? আমাদের নারীরাই কিন্তু পিছিয়ে এখনো। আমাদের নারীরা যখন ক্যাম্পে কাজ করতে যায়, ওইখানেও কিন্তু আমরা নারীরা পিছিয়ে। কেন পিছিয়ে? আমাদের নিরাপত্তার অভাব, আমাদের বিভিন্ন ইস্যুর সমস্যা হয়। অর্থনীতিকের একটা বিকল্প ব্যবস্থাও করা খুবই দরকার, কারণ আমাদের টেকনাফ উখিয়ার কক্সবাজারের মানুষরা কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু খুব পিছিয়ে গিয়েছে জীবিকা নির্বাহের দিক দিয়ে। কেন? আজকে এদের যে উপার্জনক্ষম জায়গাগুলা যে আমরা আজকে ওনাদেরকে থাকতে দিয়েছি, এর ফলপ্রসূ হিসেবে কি আমরা আদৌ কিছু পেয়েছি? ফিডব্যাক কিছুই পাই নাই। তো আমি বলবো আমাদের সরকার মহল, কূটনীতিক মহল, আমাদের এনজিও সেক্টর, মানবাধিকার কর্মী যারাই আছেন, আমরা সবাই জোরালো আওয়াজ করলে অবশ্যই আমাদের একটা ভালো একটা ফলাফল আসবে। আর আমাদের এই ধরনের যদি আমরা যদি মানে জোরালো আওয়াজ তুলে প্রতিবাদ করি, আমাদের দেশ, আমাদের মানবাধিকারের ক্ষেত্রে আমরা 9 বছর ওদেরকে সাপোর্ট করেছি, কিন্তু এই 9 বছর থেকে যদি আপনার 9 যুগ হয়ে যায়, তাইলে কি আদৌ কি রোহিঙ্গারাই বাংলাদেশি, আমরাই রোহিঙ্গা? তখন একটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে যে রাকিব ভাই একটু আগে বললো পাসপোর্ট করতে গিয়ে ধরা খায়। ওদের পাসপোর্ট করতে সমস্যা হয় না, কিন্তু আমরা বাঙালিদের পাসপোর্ট জন্ম নিবন্ধন করতে গিয়ে কিন্তু সমস্যা হয়। এখন আমি তো বলি সবসময়, আমরা রোহিঙ্গা, ওরাই কক্সবাজার অথবা ওরাই বাংলাদেশি। তো আমি আর কথা বাড়াবো না, আমি বলতে চাইবো মানে আমাদের নারীরা কিন্তু রোহিঙ্গাদের কারণে আমাদের পুরুষদের চেয়ে নারীরা অনেক ভার্নারেবল এবং অনেক পিছিয়ে গিয়েছে। আমাদের নারী প্রধান দেশ বলেন, পুরুষতান্ত্রিক দেশ বলেন, আমাদের অনুরোধ থাকবে, আমাদের এই আওয়াজের মাধ্যমে আমরা বলবো, আপনারা 9 বছরকে আর 9000 যুগ করিয়েন না, আর 9000 বছর করিয়েন না। আমাদের দেশ আমাদেরকে ফিরিয়ে দেন, ওদের দেশ ওদের ফিরিয়ে দেন। মানবতা তো আমরা অনেক বছর দেখালাম। থ্যাংক ইউ আপু, আপনার বক্তব্য ক্লিয়ার এন্ড লাউড যে আমরা আসলে প্রকৃতপক্ষে তাদের প্রত্যাবাসনটা চাই।
এবং এটা জোর গলায় বলতে চাই, কারণ দীর্ঘদিন এই সমস্যাটা টিকে থাকলে যেটা হবে, হয়তো এটা ফিলিস্তিনের মতো হয়ে যেতে পারে, নয়তো একটা যুদ্ধ বিগ্রহ লেগে যেতে পারে, অনেক কিছু সম্ভব এখানে। যেহেতু বড় একটা কমিউনিটি, এটা যদি 1 লাখ বা 2 লাখ হতো তাহলে মোটামুটি ঠিক ছিল। এখন দিন দিন কিন্তু তাদের হচ্ছে যে প্রজনন হচ্ছে, বংশবিস্তার জনসংখ্যা হচ্ছে। বেড়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা জাফরি ভাইয়ের কাছে যাব। ভাই, আমরা হার্ট রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি কিন্তু গ্র্যান্ড বার্গেনের অবজারভার মেম্বার হিসেবে আছি, যদিও এখনো অ্যাক্টিভ মেম্বার হিসেবে যাইতে পারি নাই, ফুল মেম্বার হিসেবে। সো এই জায়গাগুলোতে আসলে একটা দায়সারা ভাব কিন্তু লোকালাইজেশনের বিষয় এখানে চলছে, আপনিও জানেন। এবং যে যে দায়িত্বশীল দাতা সংস্থাগুলো আছে তারাও কিন্তু লোকালাইজেশনের নামে আসলে আমাদেরকে অ্যাকিউজ করছে, অবহেলা করছে। এই বিষয়গুলো আসলে খুবই মানে নিন্দার বিষয়। সো আপনার কাছে আমার ওভারঅল যে বিষয়টা জানার, যে কিভাবে এটা সহজে আমরা তাদের একটা সঠিক রোড ম্যাপ নিয়ে প্রত্যাবাসনের দিকে যাইতে পারি। এখানে হচ্ছে যে আমাদের যে স্টেক হোল্ডার গুলার কি রেসপন্সিবিলিটি থাকতে পারে, এবং হচ্ছে যে সরকার টু মায়ানমার গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার, তাদের কানেকশনটা আরো কিভাবে জোরালো হওয়া উচিত, এই বিষয়গুলো বরং মিলিয়ে আমাদের যদি কনক্লুশনটা করে দিতেন জাফরি ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। আমি প্রথমে আমার দুটো প্রতিপাদ্য, সেটা হচ্ছে যে রিপ্যাট্রিয়েশন, দ্বিতীয়টা হচ্ছে স্ট্যাটাস কো, অর্থাৎ তারা যেভাবে আছে সেভাবে থাকবে। এই দুটো ধরে যদি আমি আমার আলোচনা আগাই, কনক্লুডিং রিমার্কস, আমার শেষ পয়েন্টটা আমি সবার আগে বলে ফেলি, না হয় আমি ভুলে যাব। সেই পয়েন্টটা হচ্ছে, এইট লোকালাইজেশন ইজ এ গুড থিং, কিন্তু যখন আমরা এইট লোকালাইজেশনের কথা বলছি বা বলি, তখন আমরা একটা জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে এইট লোকালাইজেশন ট্র্যাপ। এইট লোকালাইজেশন ট্র্যাপ মানে হচ্ছে ওয়ান ফাইন মর্নিং সমস্ত এইট এজেন্সিস কোনো ফান্ড অবশিষ্ট না রেখে এইট লোকালাইজেশনের নাম দিয়ে তারা চলে গেল। দ্যাট উড বি ক্যাটাস্ট্রফিক অ্যান্ড ডেভাস্টেটিং। সেজন্য যখন আমরা এইট লোকালাইজেশনের কথা বলবো, তখন আমাদেরকে কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, আমরা একটা ভুল করেছি। সেই ভুলটা হচ্ছে, শুরু থেকে যদি বাংলাদেশ সরকার প্রত্যেকটি প্রজেক্ট থেকে একটা অংশ একটা পুলড ফান্ডে নিয়ে যেত, মাল্টি পার্টি পুলড ফান্ড, যেখানে গভর্নমেন্টের অ্যাক্সেস থাকবে, হিউম্যানিটেরিয়ান মেকানিজম অর্থাৎ আইএসসিজির অ্যাক্সেস থাকবে, সেরকম একটি স্টেবল পুলড ফান্ডে যদি প্রথম থেকে আমরা বলছি যে একটা ফান্ড সবসময় পুলড হবে। ধরা যাক আমি আজকে $10,000 একটা ফান্ড আনলাম, সেখান থেকে $3,000 বা $1,000 সরকারের পুলড ফান্ডে চলে যাবে। আমি কিন্তু ব্র্যাকেট পুল ফান্ড মেকানিজমের কথা বলছি না, উইচ ইজ নট এ পুল ফান্ড এট অল। পুলড ফান্ড বলতে বলা হয় সেই ফান্ড, যে ফান্ডে সব জায়গা থেকে টাকা জমতে থাকবে, এক সময় গিয়ে অভাবে পড়লে সেখান থেকে টাকাটা ব্যবহার করা হবে। যেটা নামিবিয়ান মডেলটা আমরা ব্যবহার করতে পারি। নামিবিয়ার প্রেজেন্ট প্রেসিডেন্ট তিনি এই কাজটা করছেন। তারা পুল ফান্ড ক্রিয়েট করেছেন, এবং পুল ফান্ড ক্রিয়েট করার মাধ্যমে তারা যখন ইমার্জেন্সি দরকার হয়েছে, তারা ওয়ার্ল্ড ব্যাংকের কিংবা আইএমএফ এর টাকাটা কিন্তু পুল ফান্ড থেকে ব্যবহার করছে। আমরা সেটা করিনি। এই মুহূর্তে যদি এইট লোকালাইজেশন অ্যাক্সিলারেট হয়, সেজন্য আমাদেরকে ট্রিপল ট্র্যাকে যেতে হবে। নাম্বার ওয়ান, অবশ্যই সেন্ট্রাল একটা পুলড ফান্ড হবে আন্ডার দ্য লিডারশিপ অফ বাংলাদেশ গভর্নমেন্ট, ইন কোঅর্ডিনেশন উইথ aid agencies including the UN agencies, in line with ICC mechanism. নাম্বার টু হচ্ছে, যখন আমরা এইট লোকালাইজেশন বলবো, তখন গ্র্যান্ড বার্গেন অনুসারে যে এইট লোকালাইজেশন প্রিন্সিপাল গুলো আছে সেগুলো ইমপ্লিমেন্টেড হবে। নাম্বার থ্রি হচ্ছে,
এইড লোকালাইজেশন হওয়ার পরও আমাদেরকে একটা সিলিং পিরিয়ড ধরে দিতে হবে ইউএন এন্ড এইড এজেন্সির জন্য, যে আপনি লোকালাইজেশন হওয়ার পরও এতদিন যেতে পারবেন না, ইউ হ্যাভ টু স্টে হিয়ার। হোয়াই? ফার্স্ট ইউ নিড টু শেয়ার the expertise you got through your management of the Rohingya crisis, সেটা আপনাকে শেয়ার করে আমার ক্যাপাসিটি বিল্ড করার পর আপনি যাবেন। and at the same time you have to share the other capitals with us. এই তিনটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, নাইলে one fine morning we'll see that there is an aid localization, they tell you that okay, we are very good people, we are in line with the Grand Bargain principles, now the aid is localized, now you come and take leadership. But after taking the leadership, you will have no money. Like the Nawab of Bengal after 1757, 1757 সালের পরে যখন নবাব থেকে দেওয়ানি নিয়ে নেওয়া হলো, নবাব কিন্তু দেশ শাসন করবে, কিন্তু দেওয়ানি হচ্ছে ব্রিটিশদের হাতে। সো ইউ হ্যাভ টু হ্যাভ মানি টু ম্যানেজ দ্য ক্রাইসিস। নাও মূল পয়েন্টে আসি। মিনার ভাই যে আলোচনাগুলো করেছেন, দ্যাট ইজ এ ভেরি ভ্যালিড পয়েন্ট। হ্যাঁ, ওনার পয়েন্টের সাথে আমি যেটা প্রথম পয়েন্ট বলবো, আমি কিন্তু আমার লাস্ট পয়েন্টটা সবার আগে বলেছি। আমার উপপাদ্য হচ্ছে দুটো, একটা হচ্ছে রিপাট্রিয়েশন, একটা হচ্ছে স্ট্যাটাস কো, দ্য ওয়ে দে আর দেয়ার। আমি যদি রিপাট্রিয়েশনের কথা বলি, মিনার ভাইয়ের কথাটা সঠিক, উইচ ইজ কাইন্ড অফ পলিটিক্যাল এক্সপ্লেনেশন অর পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, উইচ ইজ কারেক্ট, উইচ ইজ রাইট, and I support that. But having said that, we are not signatory to the Refugee Convention 1951, but Refugee Convention এর signature না করলেও there are some state customary laws, কিছু international customary understanding আছে, ফলে আমরা কোনোভাবেই নন রিফলমেন্ট প্রিন্সিপাল অফ নন রিফলমেন্টকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে। We have no other options because we are bound by the customary laws, and also we are bound by our constitution, we are bound by international rules-based order, international community and other relationships. Now, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যেটা খুব বেশি দরকার সেটা হচ্ছে ক্রস বর্ডার আন্ডারস্ট্যান্ডিং। আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে, বাংলাদেশের পলিটিক্যাল লিডারশিপ, মিলিটারি লিডারশিপকে, দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং ওভার দ্য আদার সাইড, যেটা মিনার ভাই অলরেডি বলেছেন, সেজন্য আমি সেটা আলাদাভাবে বলছি না। সো উই হ্যাভ টু হ্যাভ আ ভেরি রিয়েল টাইম সিচুয়েশন। বাট এখনো পর্যন্ত আমরা বাংলাদেশের পলিটিক্যাল লিডারশিপ এবং বাংলাদেশের গভর্নমেন্ট বলি, বাংলাদেশের পলিটিক্যাল লিডারশিপ বলি, ডিপ্লোম্যাটিক লিডারশিপ বলি, আমাদের মিলিটারি লিডারশিপের ও নাই বলবো আমি, যেহেতু আমাদের মিলিটারি রেসপন্স মেকানিজমটা সেভাবে বিল্ট না, যে আমাদের কিন্তু এখনো অ্যাকচুয়াল সিচুয়েশন অ্যানালাইসিস নেই, হোয়াট ইজ হ্যাপেনিং ওভার দেয়ার, the other part of the border, কি হচ্ছে সেখানে। If it happened now, সেজন্যকে প্রথম প্রশ্ন আসছে, হাউ মেনি পিপল আর, আমি বলবো with due respect to আমি বলবো বাংলাদেশ গভর্নমেন্টকে বুঝতে হবে যে সিস্টেম যে there are and more than one people living inside Bangladesh who and part of that consensus, because we can ওকে ভাই, মনে হয় একটু টেকনিক্যাল ইস্যুস চলছে। সো আমরা রাকিব ভাই, এখন যে আপনি আমাদের লাস্ট একটা 2 মিনিটের কনক্লুশন করেন, দেন আমি শেষ করে দিব আর কি, ঠিক আছে? যে আপনি কেমন প্রত্যাবাসন চান আসলে একজন কক্সবাজারের যুব প্রতিনিধি হিসেবে? ধন্যবাদ। দেখুন, আসলে
কেন প্রত্যাবাসন চাই, এটি শুধু কক্সবাজারের জন্য না, এটি পুরো বাংলাদেশের জন্য একটি প্রশ্ন। এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের অবশ্যই প্রত্যাবাসন চাওয়া উচিত, কারণ আমরা মানবিকতা দেখিয়েছি। মানবিকতা আপনি যতক্ষণ পর্যন্ত খেতে পারবেন, আপনি যতক্ষণ স্বয়ংসম্পূর্ণ, ততক্ষণ পর্যন্ত আপনি মানবিকতা দেখাতে পারেন। কিন্তু আমাদের বাংলাদেশের এখনো ওই সক্ষমতায় আমরা পৌঁছাইনি যে আমরা 10 লাখ রোহিঙ্গাকে আমরা বছরের পর বছর আমরা খাওয়াবো, তাদের জন্য আমরা পুরো একটি জেলার আহ ভৌগোলিক পরিবেশ আমরা নষ্ট করব, এবং তাদের এই যে একটা ঝুঁকি, এটি আমরা আসলে নিতে পারি না, আমাদের এখনো ওই সক্ষমতা হয়ে ওঠেনি। তাই আমাদের অবশ্যই প্রত্যাবাসন চাওয়া উচিত। কারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর ফলে আমরা যে পরিবেশগত ঝুঁকি, আমরা স্থানীয়রা যে সকল সমস্যায় পড়ছি, সবকিছু মিলিয়ে আমাদের তাদের প্রত্যাবাসন অবশ্যই চাওয়া উচিত। আর একটা বিষয় আমি এখানে যুক্ত করতে চাই, যেহেতু প্রত্যাবাসন নিয়ে কথা হচ্ছিল, আমরা দেখতে পেয়েছি সরকার কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে মিয়ানমার সরকার প্রত্যাবাসনে রাজি হয়েছে, 3 লাখ রোহিঙ্গাকে তারা নিয়ে যাবে। আসলে ওই যে মিনার ভাই বললেন, তারপর আমাদের জাফরি ভাই বললেন, আহ, আমরা আলোচনাটা কার সাথে করছি? আমরা আলোচনা করছি মিয়ানমার সরকারের সাথে, কিন্তু আরাকান তো মিয়ানমার সরকারের অধীনে নাই। আরাকান এখন আরাকান আর্মির আন্ডারে। কাজেই আমরা আলোচনা করার কথা আরাকান আর্মির সাথে, কিন্তু আমরা আলোচনা করছি মিয়ানমার সরকারের কাছে। তো মিয়ানমার সরকারের সাথে যদি আমরা আলোচনা করি, তাহলে মিয়ানমার সরকার ইউনুস গভর্নমেন্টের আমলে তারা আশ্বস্ত করেছিল তারা নিয়ে যাবে, কিন্তু নেওয়া হয়নি। আর এখনো তারা আশ্বস্ত করছে তারা নিয়ে যাবে, কিন্তু তারপরে নেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না? এটি একটি আন্তর্জাতিক সমস্যা। এখানে আসলে আপনি যে কোনো এক পক্ষের সাথে আলোচনা করে এই সমস্যা মীমাংসা করতে পারবেন বলে আমার মনে হয় না। আর আরেকটা ব্যাপার হলো, আমরা আসলে কেন এই জায়গায় ঠকে গেলাম, কেন আটকে গেলাম? কারণ হলো এখানে আমরা কূটনৈতিকভাবে দুর্বলতা প্রদর্শন করেছি। আমরা কূটনীতির টেবিলে আমরা দুর্বল ছিলাম, যার কারণে চলে এসেছে। কেন? কারণ মিনার ভাই বললেন কোট করে, জিয়াউর রহমানের আমলে যখন রোহিঙ্গা এসেছিল, তখন উনি যখন আহ, পাল্টা ট্রেনিং দিয়ে আক্রমণ করাবেন বলেছেন, অর্থাৎ এটা একটা সামরিক, একটা কূটনৈতিক দিক থেকে একটা শক্ত একটা বার্তা যখন পৌঁছেছিলেন, বাধা প্রতিরোধ যখন করেছিলেন, তখন তারা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল। তো আমাদের আসলে ঠিক ওই স্ট্র্যাটেজিতে যাইতে হবে, আমাদের সামরিক সক্ষমতা বাড়াতে হবে। যেখানে আপনারা জানতে পেরেছেন যে রামু ক্যান্টনমেন্টকে আসলে পূর্ণাঙ্গ সামরিক একটি ঘাঁটি হিসেবে প্রস্তুত করা হচ্ছে। তা আমরা চাই যে এটি দ্রুত হোক, সামরিক ঘাঁটি হিসেবে প্রস্তুত হোক। আমরা স্থানীয়রা যেমন রোহিঙ্গা জনগোষ্ঠীতে, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে আমরা আসলে যেতে পারছি না, আমাদের জন্য রেস্ট্রিকশন আছে, আমাদের ঢুকতে দেওয়া হয় না। ঠিক তেমনি রোহিঙ্গাদেরও বাইরে আসতে না দেওয়া হোক, সামরিক ঘাঁটি তৎপর হোক। সামরিক ঘাঁটি যদি তাদের তৎপরতা বাড়ায়, এবং আরাকান আর্মির সাথে কিভাবে ডিল করা যায়, আরাকান আসলে কিভাবে ডিল করা যায়, আরাকান আর্মির মিত্র পক্ষগুলো এবং আরাকান আর্মির শত্রু পক্ষগুলো, মিয়ানমার সরকার, চীন, এরপর আমেরিকা, সবকিছু মিলিয়ে একটা কূটনৈতিক টেবিলে যদি প্রথমত সামরিক সক্ষমতা বাড়ানোর পর এরপরে কূটনৈতিক টেবিলে গিয়ে যদি আপনি শক্ত অবস্থান দাঁড় করাতে না পারেন, তাহলে আসলে রোহিঙ্গা ইস্যুর সমাধান হবে বলে মনে হয় না। আর এটি যেহেতু আন্তর্জাতিক সমস্যা, কাজেই সব দিক থেকে আমি, আপনি, লোকাল কমিউনিটি, এরপরে আপনার সামরিক সক্ষমতা, কূটনীতি, সব দিক থেকে সর্বোচ্চ প্রেসার যদি আমরা দিতে না পারি, তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে না। এবং আমাদের এই সমস্যার যদি সমাধান না হয়, আপনি যেমনটা বলেছেন, ফিলিস্তিনের মতো একটা অবস্থা সৃষ্টি হওয়ার মতো, যেমন মিয়ানমার মিয়ানমারের যে আরাকানের যে এখন রোহিঙ্গারা আছে, তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবং বিদেশেও পাড়ি জমাচ্ছে। কাজে তাদের ফান্ড, তাদের ঐক্যবদ্ধতা, তাদের যে আহ, আন্দোলন মুভমেন্ট, এগুলো কিন্তু নজরে আসার মতোই। তা আমরা যদি এখন থেকে যদি সতর্ক না হই, সচেতন না হই, তাদেরকে যদি ওই জায়গায় সীমাবদ্ধ করে এবং সেখান থেকেই ফেরত পাঠানোর ব্যবস্থা যদি না করি, সুযোগ দিই, তাহলে তারা আস্তে আস্তে আমাদেরকেও ঘিরে ফেলতে পারে। এটি আমাদের ভৌগোলিক সংকটের কারণ হতে পারে, এটি আমাদের আর্থসামাজিক সংকটের কারণ হতে পারে, আমাদের পরিবেশগত সংকটের কারণ হতে পারে, সর্বোপরি এটি আমাদের জন্য একটি বড় একটি বিস্ফোরণ হতে পারে। তাই আমাদের সকলেরই উচিত তাদের প্রত্যাবাসন চাওয়া, এবং সঠিক প্রক্রিয়ায় দ্রুততার সাথে যেন তাদের প্রত্যাবাসন হয়, সেটি কামনা করছি। থ্যাংক ইউ রাকিব ভাই। ওভারঅল আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের জাফরি ভাইয়ের 2 মিনিটস কিছু আনডিসকাসড ইস্যুস আছে, উনি শেষ করবেন, দেন আমরা শেষ করব। জাফরি ভাই।
ভাই আপনি মনে হয় আনমিউটে আছেন। যাই হোক দর্শক, ওনার কিছু আনডিসকাস পয়েন্ট ছিল। সো আমরা শেষ পর্যায়ে আসলে চলে আসছি। আমি রাকিব ভাইয়ের কাছে যাচ্ছি। রাকিব ভাই, থ্যাংক ইউ ফর আচ্ছা, আমাদের আসলে আজকে ওয়েবিনারটা আমরা শুরু থেকেই আমি মডারেটর হিসেবে শুরু করেছিলাম। পরবর্তীতে আমাদের আলোচনা সাপেক্ষে এবং দর্শকদের চাওয়ার প্রেক্ষিতে আমি মূলত মডারেটরের দায়িত্ব জুবাইর ভাইয়ের উপর হ্যান্ড ওভার করি এবং তিনি আবার এখন আলোচনা পরবর্তীতে আমার উপর তুলে দিয়েছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। তো আমরা মূলত আজকে অতিথিদের মধ্য থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গকে পেয়েছি, আপনাদের সাথে উপস্থাপন করেছি, যারা এই সমস্ত বিষয়ে যথার্থ ধারণা রাখেন। যার মধ্যে আমাদের আজকে সাথে ছিলেন জনাব নুরুল মুস্তফা জাফরি ভাই, যিনি আসলে সম্পাদক। তো এবং আমাদের সাথে ছিলেন মিনার নুরুল ইসলাম, আমাদের সাথে ছিলেন জাভেদ নূর শান্ত, আমাদের সাথে ছিলেন হাকিমুন্নেসা বাপ্পি, এবং আমাদের সাথে এখন আমাদের সাথে যুক্ত আছেন আমাদের হার্ট রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক জনাব জুবাইর মাহমুদ। আমরা আজকের এই ওয়েবিনার এবং বিষয়ভিত্তিক দিক থেকে আমরা সভাপতির যে একটি মূল্যবান বক্তব্য কিংবা আলোচনা, সেটি আমরা তার কাছ থেকে জানতে চাইবো। সংক্ষেপে তিনি আমাদেরকে আজকের পুরো প্রোগ্রামের এবং বিষয়ভিত্তিক দিক নির্দেশনার আলোকে তিনি আমাদের সামনে কথা বলবেন। জি জুবাইর ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ রাকিব ভাই। আসলে দর্শকদের প্রাণবন্ত রেসপন্স আমাদেরকে আরো অনুপ্রাণিত করেছে। সো আমরা এই ধরনের আলোচনা অব্যাহত রাখতে চাই। আমরা ভবিষ্যতে আরো কিনোট স্পিকার গুলাকে এনগেজ করে ইন ফিউচার ভালো কিছু বিভিন্ন ইস্যু টপিক নিয়ে আরো আলোচনার আয়োজন করব। আপনারা আমাদের সাথে থাকবেন। হার্ট রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি আপনারা জানেন বিগত 6 বছর ধরে কক্সবাজারে খুব গুরুত্বপূর্ণ ফোকাসড এরিয়া গুলা নিয়ে কাজ করে যাচ্ছে। সো সেই জায়গায় আমাদেরও একটা জবাবদিহিতা রয়েছে কমিউনিটির সাথে। ওই কমিউনিটির জবাবদিহিতার জায়গা থেকে আজকে মূলত আজ এই রোহিঙ্গাদের ইস্যুস নিয়ে আলোচনা। আমরা চাই সুস্থ একটি প্রত্যাবাসন, টেকসই প্রত্যাবাসন, এবং এটা খুব দ্রুতই কার্যকর করা হোক। একটা বিষয় আফসোস লাগে যদিও এখানে বিশ্বের যে প্রধান সংগঠন, যেটাকে আমরা জাতিসংঘ বলি, জাতিসংঘের মহাসচিব পর্যন্ত আমাদের বাংলাদেশে এসে রোহিঙ্গাদের সাথে যেখানে একই সঙ্গে ইফতার করে গেছেন এবং ওনারা কথা দিয়েছিলেন যে খুব দ্রুতই তাদেরকে তাদের ঘরে ফেরত নিয়ে যাবেন, কিন্তু দুঃখজনক ভাবে এটা আমাদেরকে আশাহত করেছে। বৈশ্বিক নেতৃবৃন্দর কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা দ্রুতই এই বিষয়টা নিয়ে কাজ করেন। আমরা এই বৃহত্তর একটি ক্ষতির সম্মুখীন থেকে বাঁচতে চাই আমরা যারা স্থানীয় জনগোষ্ঠী আছি, এবং যতদিন তারা থাকবে আমাদের যেমন বাপ্পি আপু দাবি করছেন যে একটা নারীদের জন্য আলাদা ওই ধরনের উমেন লেড ফান্ডিং ইস্যুস গুলা নিয়ে, তারপরে জাফরি ভাই বলছেন যে একটা পোল ফান্ড তৈরি করার জন্য প্রতি বছরে, যেটা হচ্ছে যে আমাদের ক্যাপাসিটি তাদেরকে ইয়া করার জন্য, ম্যানেজ করার জন্য লাগবে। সেই বিষয়গুলো যদি আপনারা জানেন, এখন বাংলাদেশ সরকারেরও কিন্তু বড় একটা অ্যামাউন্ট তাদের পিছনে ব্যয় হয়, এটা প্রায় মনে হয় 3,000 কোটি টাকার উপরে। সো বড় একটা বাজেট এখানে চলে যাচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের জনগণই পাওয়ার কথা। সো সকল বিষয় ওভারঅল মিলে আমরা চাই সুস্থ একটি প্রত্যাবাসন। আপনারা সবাই হার্টের জন্য দোয়া করবেন, শুভকামনা জানাবেন। আমরা সামনে আরো এগোতে চাই, ভালো কিছু করতে চাই। সো এই বলে বিদায় নিচ্ছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জুবাইর মাহমুদ ভাইকে, যিনি হার্টের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আছেন। তিনি চমৎকারভাবে বলেছেন এবং স্থানীয় একটি অর্গানাইজেশন হিসেবে তাদের দায়বদ্ধতা থেকে যেটুকু করণীয় সেটুকুর মধ্য থেকে তিনি আহ্বান করেছেন যেন সুষ্ঠু প্রত্যাবাসন যেন আমরা দেখতে পাই। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক যুব দিবস, বিশ্ব মানবতা দিবস এবং রোহিঙ্গা কমেমোরেশন দিবস 2026 উপলক্ষে হার্ট রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এর পক্ষ থেকে একটি অনলাইন ওয়েবিনার, যেখানে মূলত আমরা 2026 সালে এসেও রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী যে প্রভাব, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি এবং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর যে জীবনযাত্রার একটি জটিল গোলক ধাঁধা রয়েছে, সেদিক থেকে একদিকে মূলত আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা
কমেমোরেশন ডে, বিশ্ব মানবিকতা দিবস এবং আন্তর্জাতিক যুব দিবস পালিত হচ্ছে। অন্যদিকে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেই বহুমুখী যে চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে দিন প্রতিদিন, মাদক চোরাচালান, খুন, গুম এবং অপহরণ, পরিবেশগত অবক্ষয়ের কারণে স্থানীয়দের যে জীবনযাত্রার মান অতিষ্ঠ হয়ে উঠেছিল, সেই সব বাস্তবতায় মানবিকতার সাথে স্থানীয় নিরাপত্তা, জলবায়ু অভিবাসন, যুব নারীর কার্যকর নেতৃত্ব এবং আন্তর্জাতিক কূটনীতির ভারসাম্য রক্ষায় এখন যে একটি সময়ের দাবি হয়ে উঠেছে, সেটি নিয়ে আমরা মূলত আলোচনা করছিলাম। এবং এই আলোচনা আপনারা হার্টের সহযোগী সংগঠন ওইডোর পক্ষ থেকে, ওইডোর যে একটা অফিসিয়াল ফেসবুক পেজ, সেটি থেকে সম্প্রচারিত হয়েছিল, আপনারা দেখতে পেয়েছেন। আপনারা অনেকে কমেন্ট করেছেন, মতামত দিয়েছেন। আমরা আশা করব আগামীতে আরো বেশি কমেন্ট করবেন, আরো বেশি মতামত দিবেন, এবং আমরা চাইবো যারা অতিথি যারা থাকবেন তারা আপনার দেওয়া মতামতের উপর ভিত্তি করে যেন আলোচনা করেন এবং আপনার প্রশ্ন যেন যুক্তির সাথে তিনি খণ্ডন করেন। এই বিষয়গুলো আমরা চাইবো, কারণ এই অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের জন্যই। এখন আপনারা যদি এই অনুষ্ঠান নিয়ে কথা না বলেন, আগ্রহ না দেখান, মতামত না দেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের যে একটি আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, সেটি আসলে আমাদের জাতীয় পর্যায়ে পৌঁছাবে না। তো এটি একটি সুযোগ জাতীয় পর্যায়ে পৌঁছানোর। আমরা চেষ্টা করব আগামীতে আরো বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার, এবং আহ্বান জানাবো যেন আপনারাও স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে সম্পৃক্ত থাকেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।